তো রিসার্চ অ্যাপটিটিউডই চলছে আগের থেকে। আর অনেকটা এতদিনে আপনারা জেনে গেছেন যে রিসার্চ অ্যাপটিটিউড মানে রিসার্চ কিভাবে করা হয় বা কি স্টেপ ফলো করা হয়। সেক্ষেত্রে আমি সাব টপিক গুলো নিয়েও কথা বলেছিলাম। ঠিক আছে, যে এগুলো আমাদের সাব টপিক যেগুলো পড়া হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের স্টেপস অফ রিসার্চ পর্যন্ত হয়ে গেছে। আজকে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে থিসিস এন্ড আর্টিকেল রাইটিং ফরম্যাট। মেইনলি আমরা থিসিসের উপরই ফোকাস করব, কারণ অলরেডি এটাই অনেক বড়। ঠিক আছে, আর সেটা ফরম্যাট, স্টাইলিং অফ রেফারেন্সিং, এই সবগুলোতে আজকে আমরা ধ্যান দেব। তো যারা সিনপসিস বানাবে বলে পিএইচডি এর এন্ট্রান্স এর জন্য এক্সাম মানে সিনপসিস বানাবে ভাবছে, এটা তাদের জন্য হেল্পফুল হবে। যারা অলরেডি রিসার্চ করছেন তাদেরও হেল্পফুল হবে। আর যারা একটু মানে নেট দেওয়ার জন্য তো আছেই ইম্পর্টেন্ট সেটা, বাট এটা ছাড়াও যারা সিনপসিস বানাবার জন্য ভাবছেন যে হয়তো সামনেই পিএইচডি এর ভাইভা আছে কোথাও, এন্ট্রান্স এর ভাইভা, সেটার জন্য হতে পারে। বা যদি কেউ অলরেডি রিসার্চ করছেন সেটার জন্য হতে পারে। আবার যদি কেউ ফিউচারে রিসার্চ করবো যারা ভাবছেন তাদের জন্য এটা হেল্পফুল হবে। ইভেন যখন আমরা রিসার্চ করি আমরা জানি 1 বছর আমাদের ক্লাস হয় রিসার্চ মেথডোলজি। রিসার্চ মেথডোলজিতে আর কিছুই নেই, যে চ্যাপ্টার গুলোতে পড়ানো হচ্ছে অলমোস্ট এগুলোই বলা হয়। যদি সংস্কৃতের হয় সেক্ষেত্রে কিছু কিছু সংস্কৃত টার্মে বেশি বলা হয়, বাকি জিনিসটা কিন্তু এটাই। তাই যদি ভালো করে বুঝে যান, ওই 1 বছরের একটা শর্ট ফর্ম সিনপসিস এখানে অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে বলা যেতে পারে। তো ওটা হেল্পফুল হবে আপনাদের জন্য। তো যেটা থিসিস নিয়ে আজকে মেনলি কথা হবে, বা থিসিস আর্টিকেল রাইটিং, কিন্তু এই থিসিসের সঙ্গে ডিসার্টেশন কথাটা আছে, যে ডিসার্টেশন লিখছে কেউ বলে, বা আমার তো ডিসার্টেশনের কাজ আছে। তো সেক্ষেত্রে কি হয়, অনেকে কনফিউজ হয়ে যায় যে থিসিস কি আর ডিসার্টেশন কি। আমি তো যেটা শুনেছি সেটা থিসিস, আমি লিখতে চাইছি, আর সবাই তো বলে থিসিস, তাহলে আবার ডিসার্টেশনটা কি। তো প্রথমে এটা বুঝে নিন থিসিস কি আর ডিসার্টেশন কি। এটা জাস্ট আমি একটা আইডিয়া দেওয়ার জন্য বলেছি। থিসিস কি না, থিসিস লিডস টু আ ডক্টরাল ডিগ্রি। আমরা যখন একটা ডক্টরাল ডিগ্রি নিচ্ছি, পিএইচডি ডিগ্রি নিচ্ছি, তখন সেটাকে বলা হচ্ছে যে থিসিস। যেটা আমরা ডকুমেন্টেশন জমা করছি সেটাকে বলা হচ্ছে থিসিস। ডিসার্টেশন কাকে বলা হচ্ছে না, ডিসার্টেশন a dissertation culminates in a postgraduate degree such as MSc or MPhil. তো এটা কি করছে, ডিসার্টেশন জেনারেলি পিজি লেভেলের হয়। ঠিক আছে, এমএসসি বা এমফিল এর ক্ষেত্রে যেটা সাবমিট করা হয় সেটাকে বলা হয় ডিসার্টেশন। দেখুন একটা জিনিস খুব মানে ইজি আমাদের বোঝার জন্য, এমফিল বা এমএসসি এর ক্ষেত্রে আমাদের কাছে টাইম থাকে 2 বছর, তাই না? এর বেশি টাইম থাকে না। কিন্তু পিএইচডি এর ক্ষেত্রে মিনিমাম আমাদের মানে আমরা 3.5-4 বছর থেকেই সাবমিট করতে পারি, বাট 5 to 7 মানা হয় জেনারেলি টাইম। তো যখন আপনার কাছে টাইম থাকছে, আপনি একটু বেশি টাইম দিয়ে কাজ করতে পারছেন, বেশি পেজেস এর কাজ দিচ্ছে, তো এই আহ, বলা যেতে পারে বেশি পেজেস মোটা ফর্মটা থিসিস। আর যেহেতু এমএসসি বা এমফিল এর ক্ষেত্রে আমাদের কাছে এত সময় থাকে না, আমরা একটা ছোট্ট কিছু টপিকের উপর কাজ করে দিই, তাই এটাকে বলা হয় ডিসার্টেশন। আমি আশা করি এরপর আর এই কনফিউজিং হবে, কনফিউশন আসবে না যে থিসিস বা ডিসার্টেশনের মধ্যে পার্থক্য কি, আর বা আমারটা কেন থিসিস তারটা কেন ডিসার্টেশন। আমারটা আমি তাহলে কি কম, ডিসার্টেশনটা ওই ডেজার্টের মতো মিষ্টির মতো লাগছে হয়তো অনেকে ভাবতে পারে, তাহলে কেন আমারটা কে থিসিসই বলবো, থিসিস নামটা এতটাও ভালো নয়। তো এরকম ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে এটা ক্লারিফিকেশন আছে যে যখন পোস্ট গ্রাজুয়েটে করা করা হচ্ছে তখন সেটাকে বলা হবে ডিসার্টেশন, আর আমরা যখন পিএইচডি এর ক্ষেত্রে করব তখন বলা হবে ডক্টরাল ডিগ্রি। ইভেন এমফিল এ অনেকে বলে যে এমফিল এর থিসিস, বাট ওটাও অ্যাকচুয়ালি ডিসার্টেশন। এবার কখনো কখনো ইউনিভার্সিটি বেসে আলাদা হয়, স্পেশালি কান্ট্রি বেসে। ইন্ডিয়াতে এগুলো বলা হয়, আউট অফ ইন্ডিয়া হতে পারে সমস্ত কিছুকেই ডিসার্টেশন বলা হয়, বা ওদের আবার অনেক কিছু নাম আছে, থিসিস ভাইভা, থিসিস ডকুমেন্টেশন, ওগুলো ইউনিভার্সিটি বা কান্ট্রি বেসে আলাদা। আমাদের ইন্ডিয়া যেগুলো আছে আমাদের ওগুলোই মেনলি জানতে হবে, কারণ কোয়েশ্চেনও ইন্ডিয়া বেশি আসছে। তো তাহলে এই যে থিসিস কিভাবে বানাবো, মানে অ্যাকচুয়ালি আজকের যে টপিক থিসিস কিভাবে লিখবো বা থিসিসের ওভারঅল জিনিসটা কি হবে, দেখুন আগের দিনে বলেছিলাম স্টেপস অফ রিসার্চ, আপনি একটা রিসার্চ করছেন সেক্ষেত্রে কি ফলো করা হবে। এবার আজকে যেটা হবে সেটা পুরোটাই লেখা, থিসিসটা লেখা কি করে হবে, কি কি ইউজ করা হবে, কি রকম পেজ দরকার, কতটা মার্জিন হবে,
কতটা গ্যাপ হবে, সমস্ত কিছু কিন্তু একটা গাইডলাইন দেওয়া আছে। আর যেটা ইউজিসি দিয়েছে, ইউজিসি 2006 সালে 28শে এপ্রিল এই একটা গাইডলাইন জারি করেছে, যেটাতে বলা হয়েছে থিসিসটা অ্যাকচুয়ালি কি করা উচিত। এবার কখনো কখনো ইউনিভার্সিটি বেসে, কখনো কখনো স্টুডেন্ট বেসে বা একটু এদিক ওদিক হয়ে যায়, বাট ওভারঅল এই গাইডলাইনটাই ফলো করা হয়। আর যদি এটা ফলো না করা হয় সেক্ষেত্রে কিন্তু থিসিসটাকে একটা ভ্যালিড থিসিস মানা যাবে না। আপনি আপনার ইচ্ছে মতো হয়তো ফন্ট সাইজ 28 30 করে পাতা ভরিয়ে দিলেন, ওটাতে কিন্তু রিসার্চ হবে না। ওটাকে থিসিসটাকে বলা হবে যে আপনি যা হোক করে জাস্ট সাবমিট করে চলে এসেছেন। তাই এই গাইডলাইন আমাদের ফলো করতে হয়। তো দেখি ইউজিসি কি বলেছে। তো বলছে these guidelines are designed to provide the formatting requirements for all this and project reports submitted to Indian University, যেটা বললাম যেগুলো ইন্ডিয়ান ইউনিভার্সিটির ক্ষেত্রে। আর এই গাইডলাইনটা ইন্ডিয়ান ইউনিভার্সিটির জন্যই জারি করেছে। ডেফিনেটলি ইউজিসি আমাদের ইন্ডিয়ান, তো তারা ইন্ডিয়ান ইউনিভার্সিটির ক্ষেত্রেই লাগু করতে পারে, আদার্স এর জন্য তো নয়। It contains the basic structure, layout, form, and style are required for the purpose. However, candidates departments may use additional requirements if needed. তো বলা হচ্ছে এটা কি করে, বেসিক স্ট্রাকচার দেবে, থিসিসটা কি হবে, লেআউট কেমন হবে, ফর্ম কি হবে, স্টাইল কি হবে, এইসব যে যে জিনিসগুলো দরকার এ টু জেড একটা থিসিসের জন্য যা যা দরকার সেটা কিন্তু গাইডলাইনে জারি করা হয়েছে। এবার কি বলা হচ্ছে, হাউএভার ক্যান্ডিডেট অর ডিপার্টমেন্ট, ক্যান্ডিডেট হতে পারে বা ডিপার্টমেন্ট, যে যারাই হতে পারে ক্যান্ডিডেটস অর ডিপার্টমেন্ট মে ইউজ অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট। এবার আমার নিজের প্রয়োজনীয়তা অনুযায়ী আমি কিছু এক্সট্রা দিতে পারি, বাট এরকম নয় যে আমি এগুলোকে বাদ দিতে পারি। মানে আমার যদি কিছু হয়তো একটু চেঞ্জেস লাগে আমি সেটা করতে পারি আমার প্রয়োজনীয়তা অনুসারে, কিন্তু সরি, কিন্তু আমি কখনোই আহ এগুলো বাদ দিয়ে যেতে পারি, মানে গাইডলাইন ফলো না করে যেতে পারি না। and বলছে provided that does not conflict with the guideline contained in the document। তাই বলা হচ্ছে যদি দরকার হয় কিছু কিছু চেঞ্জেস করা যেতে পারে, বাট আমাদেরকে যেটা মেন গাইডলাইন সেটা ফলো করে যেতে হবে। এটাই হচ্ছে ইউজিসির মানে থিসিস ফরম্যাটের যে গাইডলাইন সেটা আমাদের করতে হবে অ্যাজ আ রিসার্চার, আমাদের ডিউটি। এবার আমাদের দেখতে হবে তাহলে কি কি বলেছে, অনেক জিনিস বলেছে অ্যাকচুয়ালি। বাট এই জন্য আমি এটাকে পুরো অ্যাকচুয়ালি রিটেন হিসাবে বানিয়েছি, যাতে পরেও যদি ভিডিও শোনেন বা যদি পিপিটি গুলো পড়ে নেন তাহলেও প্রবলেম হবে না। বাট আইডিয়া দরকার, এটা কোয়েশ্চেন আসে নেটে। আর শুধু নেটের কোয়েশ্চেনটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে অ্যাজ এ রিসার্চার এগুলো আমাদের জানা দরকার। একটা যদি কেউ জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি এই কতটা স্পেস দিচ্ছ লেখার মাঝখানে, অনেকে জানে না, চুপ করে দাঁড়িয়ে থাকে স্পেস, অনেকে ফন্ট সাইজ কত দিয়েছে জানে না। তো এগুলো আমাদের অ্যাজ এ রিসার্চার, মানে আমার ওটা কি বলবো বেসিক রিকোয়ারমেন্ট একজন রিসার্চার হিসেবে জানার। তো পিপিটি গুলোতে লেখা আছে খুবই ক্লিয়ারলি, তবু আমি তো ডিসকাস করছি, প্রবলেম থাকলে লাস্টে জেনে নেবো, ঠিক আছে। তো প্রথমেই কি করা হবে, কভার পেজ শুরু হয়েছে একদম ওপরের পেজটা থেকে। জাস্ট ইমাজিন করুন, যদি থিসিস দেখে থাকবেন সবাই আশা করছি, যে ফ্রন্ট পেজটা হয় একদম কভার পেজ। যদি বাইন্ডিং করা হয় তাহলে এক্ষেত্রে আমি যে ছবিটা দিয়েছি এই টাইপের, যদিও এটাতে পুরো লেখা নেই, এটা আমি জাস্ট এরকমই একটা বইয়ের ছবি নিয়েছি, বাট এটাকে বলা হয় কভার বা ফ্রন্ট পেজ, কভার পেজ যেটাই বলা হোক, ঠিক আছে। তো সেটা কি করা হয় এখানে, কভার পেজে কি কি লেখা থাকতে হবে, ইনক্লুডস দ্য টাইটেল, অথর অ্যান্ড ডিগ্রি। প্রথমেই জেনারেলি যে এরকম দেখছেন এখানে একটা বেশ 3টে লাইনে লেখা আছে, সেভাবে একটা প্রথমে থিসিসের টাইটেল লেখা থাকে, ঠিক আছে। থিসিসের টাইটেলের পরে অথর লেখা থাকে, মানে অথর বলতে যে পিএইচডি রিসার্চ করছে তার লেখা থাকে। আর ডিগ্রি দেওয়া থাকে, এই কোন ডিগ্রির জন্য করা হচ্ছে কি রকম লেখা থাকবে, এই টাইপের লেখা থাকে। যদি কারোর বাই চান্স প্রজেক্ট হয়, প্রজেক্টও সেম জিনিস হয়। তাই থিসিস অথবা প্রজেক্ট submitted in partial fulfillment of requirements of the degree of PhD of a subject or ডিপার্টমেন্ট, এটা লেখা থাকে। অ্যান্ড লাস্টে ডেট, তারপর ইউনিভার্সিটির লোগো টোগো দিয়ে বানানো থাকে। তো এটা হচ্ছে কভার পেজটাকে এরকম বানানোর নিয়ম। এবার যদি আমি বলি না প্রথমে আমি লিখেছি আমার থিসিস, আমি আমার নামটা আগেই দেবো, এরকম ভাবে চলবে না, বা ইউনিভার্সিটির নাম আগে দেবো, এরকম হয় না। ইভেন এখানে এরকম বলেছে অথার বলতে আমাদেরকে কিন্তু, মানে যেটা পন্ডিচেরি ইউনিভার্সিটির আবার নিয়ম, সেক্ষেত্রে আমাদেরকে গাইডের নামও দিতে হয়। জেনারেলি সব জায়গায় কভার পেজে গাইডের নামও থাকে, বাট
ইউজিসির গাইডলাইন হচ্ছে অথারের নামটা মেন থাকা হবে। সেক্ষেত্রে ধরা হচ্ছে গাইডও অ্যাকচুয়ালি আপনার অথার, মানে এখানে অথার বলতে দুজনকে বলা হয়েছে, গাইডও অথার, কারণ গাইডের গাইডশিপেই পুরো কাজটা করা হচ্ছে। এটাকে কেন বলা হচ্ছে পার্সিয়াল ফুলফিলমেন্ট অফ রিকোয়ারমেন্টস? আপনি একটা ডকুমেন্টেশন জমা করছেন যেটা আপনি পিএইচডি ডিগ্রি পাওয়ার জন্য করছেন। সংস্কৃতে বলা হয় পিএইচডি ইত্যুপাধ্যায়, মানে আমি পিএইচডি এই উপাধিটা পাবো সেই জন্য আমি এই ডকুমেন্টেশনটা জমা করছি। এখন আমার কিন্তু পিএইচডি পেয়ে যাইনি, আমি আমার কাজ করে জমা করছি, কারণ জানেন যে থিসিসও ক্যান্সেল হয়ে আসে, থিসিসও রিজেক্ট হয়, বা যদি রিজেক্টও না হয়, যারা বাইরের এক্সটার্নাল মেম্বার থাকেন তারা আগে চেক করেন, তারপর একটা রিপোর্ট দেন যে এই থিসিসটা এখানে ঠিক আছে, এখানে ভুল আছে, বা পুরোটাই ঠিক আছে, খুবই ভালো হয়েছে। তো এই রিপোর্টটা দেওয়ার পর যখন আমাদের পাবলিক ভাইভা হয়, পাবলিক ভাইভা হওয়ার পরেই কিন্তু এটা, বা যারা পিএইচডি ডিফেন্স বলেন, সেটা হওয়ার পরে কিন্তু এই ডকুমেন্টেশনটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড হয়। ঠিক আছে, এবার কি হয়, কভার পেজের কালার কি হবে? এটা পিঙ্ক কালার হবে। এটা ইউজিসির গাইডলাইন। ম্যাডাম, হ্যাঁ, মুঝে ওই জায়গাটা কি লেখা বলেন? ডিগ্রি অফ পিএইচডি অফ ড্যাশ ইন ড্যাশ, ওই জায়গাটা একটু বলুন। ডিপার্টমেন্টের নাম দিতে হয়, সঙ্গে ইউনিভার্সিটি দিতে হয়। হ্যাঁ মানে বুঝলাম না, ডিগ্রি পিএইচডি অফ তারপর। পিএইচডি অফ, যেমন আমার ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ সংস্কৃত পন্ডিচেরি ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ ডিপার্টমেন্ট। হ্যাঁ। তো সেক্ষেত্রে কি হয় না, এখানে দেওয়া হচ্ছে কভার পেজের কালার হবে পিঙ্ক। এটা কিন্তু ইউজিসির গাইডলাইন, যদিও খুবই কম লোকজনে ফলো করে, কারণ আমরা আমাদের পছন্দ মতো জেনারেলি করে নিই, বাট ইউজিসির গাইডলাইন হচ্ছে পিঙ্ক। ইভেন আমারও ব্লু কালার, সত্যি কথা ট্রুলি স্পিকিং, আমার ব্লু কালার পছন্দ ছিল, আমি ব্লু নিয়ে নিয়েছি, বাট অ্যাকচুয়ালি ইউজিসির গাইডলাইন পিঙ্ক। তো যদি বাই চান্স আমাকে ফিউচারে কেউ এটা নিয়ে কমপ্লেন করে, আমাকে কিন্তু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? বাট তখন অ্যাকচুয়ালি এভাবে কমপ্লেন আসেনি এখনো কখনো, বাট এটা করা উচিত নয় আসলে, তো আমারও ওটা ভুলই হয়েছে। বাট যাই হোক, সেটা কভার পেজের কালার কিন্তু পিঙ্ক হওয়া উচিত, যেটা ইউজিসির গাইডলাইন। জাস্ট ভাবুন যে ইউজিসি কতটা ছোটখাটো জিনিসগুলোকে মহত্ব দিয়ে এই গাইডলাইনটা বানিয়েছে, আর আমাদের সুবিধার জন্যই বানিয়েছে, যে হ্যাঁ ভাই, কেউ একটা কালো রং, কেউ একটা সবুজ রং, কেউ একটা কুচবি করে দিলে এটা হয় না আসলে। তো মিনিমাম একটা সোবার জিনিস হওয়া উচিত, যে যেটা আমি সাবমিট করছি, ঠিক আছে? এবার একটা থিসিস বা প্রজেক্ট অ্যাপ্রুভাল ফর্ম থাকে, মানে কি হয়, এই ফর্মটা গাইড অ্যাকচুয়ালি ফরওয়ার্ড করবে যাদের কাছে, এক্সটার্নাল মেম্বারদের কাছে, তারা কিন্তু অ্যাপ্রুভালটা দেবে। যেমন ইউনিভার্সিটি থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয়, তেমনি থিসিসটা যখন অ্যাকচুয়ালি ফাইনালি এক্সটার্নাল মেম্বারদের কাছে যায়, তাদের কাছে এই ফর্মটা পাঠানো হয়। আর তারা কিন্তু পুরো ফর্মটা, মানে থিসিসটা পড়ার পরে ফর্মটা ফিল আপ করে লিখবে কোথায় ভুল আছে, কোথায় ঠিক আছে, বা কি হওয়া উচিত, বা পুরোটাই ঠিক আছে কিনা, যেটাই হোক ওনাদের রিমার্ক যেটাতে লেখা থাকবে সেটাতে দেওয়া হয়। আর আজকাল অনেক হয়েছে যে অনেক জায়গাতে পোস্ট ডক্টরেট বা কোনো ভালো কিছু হয়তো প্রজেক্ট অ্যাপ্লাই করতে গেলে ওই আহ, যারা এক্সটার্নাল মেম্বার তাদের রিপোর্টটা চায়, কিন্তু আজকাল বলে যে রিপোর্টটা শো করুন। মানে অনেকে থাকে যে হ্যাঁ হয়তো নেগেটিভ রিপোর্টেও ভাইবা করে বেরিয়ে গেল, বাট আজকাল এটা হয়েছে নিয়ম। আমি আমার নিজেরই পোস্ট ডক্টরেটের ক্ষেত্রে একবার দেখছিলাম যে এটা দিয়েছে, যদিও ওটা ইন্ডিয়া ছিল না, বাট তাও, যে ওরা চাইছিল যে এক্সটার্নাল মেম্বারদের রিপোর্ট গুলো দেখানোর জন্য। এবার প্রবলেম হয়, ওটা অ্যাকচুয়ালি স্টুডেন্টকে দেখানো হয় না, রিপোর্টটা আসার পরে যদি নেগেটিভ আসে তাহলে দেখানো হয়, পজিটিভ হলে আমাদের কাছে আসে না, গাইড থেকে ডাইরেক্ট ওগুলো অফিসিয়াল কাজে চলে যায়। তখন আমাদের এটা একটু প্রবলেম হয় পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আবার মানে গাইডকে বলতে হবে যে আমাকে একটু পাঠান, কারণ এখন তো আমি পাস করে গেছি, তাই না? এবার আমার দরকার আগের কিছুর জন্য। তো জেনারেলি ওনারা প্রোভাইড করে দেন সেক্ষেত্রে, বাট যতদিন আমি ওই পিএইচডি স্টুডেন্ট থাকবো, আমাকে জেনারেলি যদি নেগেটিভ হয় উনি ডেফিনেটলি বলে দেবেন যে কোথায় কোথায় ভুল বলা হয়েছে বা কিছু, কিন্তু পজিটিভ হলে জেনারেলি বলা হয় না আমাদেরকে। এবার ডেডিকেশন পেজ, এটা অপশনাল, আপনার ইচ্ছে থাকলে দিতে পারেন, না ইচ্ছে থাকলে আপনি নাও দিতে পারেন। কি করতে হয় ডেডিকেশনাল পেজে? কাউকে আমি একটা আমার থিসিসটা ডেডিকেট করছি, আপনি আপনার গাইডকে ডেডিকেট করে দিতে পারেন, খুব তাড়াতাড়ি পিএইচডি ডিফেন্স পাস করে যাবেন, ঠিক আছে? আমি জাস্ট মজা করছি। যে যাকে ইচ্ছা, অনেকেই থাকে যে মা বাবাকে হয়তো ডেডিকেট করছি, কেউ হয়তো আহ কোনো ভগবানের নাম দিয়ে বলে, যার যেটা ইচ্ছা, বাট অপশনাল, এটা দিতে হবে, কোনো ম্যান্ডেটরি নয়, ইচ্ছে। অ্যাকনলেজমেন্ট পেজ, এটাও অপশনাল। আপনার যদি ইচ্ছে হয় যে আপনার এই পিএইচডির সময় যারা আপনাকে হেল্প করেছে তাদের প্রতি আপনি কৃতজ্ঞ,
তাই কৃতজ্ঞতা জ্ঞাপন পত্র বলা যেতে পারে। সেক্ষেত্রে আপনার যত ইচ্ছে নাম দিতে পারেন। ৩, ৪, ৫ পেজ পর্যন্ত হতে পারে, কিছু আসে যায় না। বাট হ্যাঁ, acknowledgement এ গিয়ে আবার থিসিস বানিয়ে দেবে না, এতটাও চলে না। জাস্ট একটা মিনিমাম ২-৩ পেজের মধ্যে এগুলো কমপ্লিট করা হয়। তো সেটাও অপশনাল, বাট দেওয়া হয় জেনারেলি। এটা সবাই করে, কারণ একটা ডিপার্টমেন্টেরও ব্যাপার আছে যে এইচওডি বা আদার স্যাররা বা ম্যাডামরা যেভাবে হেল্প করেছেন তাদের নাম দেওয়া হয়, গাইডের নাম দেওয়া হয়, সবাইকে থ্যাংক ইউ বলা হয়। ইভেন ফ্যামিলি বা ফ্রেন্ডস যারাই হেল্প করে থাকে, যদি কোনো লাইব্রেরি হেল্প করে থাকে, আমি যদি কিছু ফেলোশিপ পাচ্ছি কোথা থেকেও, সেটা ইউজিসি হোক বা আইসিপিআর, আইসিএসএসআর যাই হোক, সেগুলো দেওয়া হয় জেনারেলি অ্যাকনলেজমেন্ট। ইভেন আমরা যে লাইব্রেরি গুলো ইউজ করি, স্পেশালি যারা ম্যানুস্ক্রিপ্ট স্টুডেন্ট, তারা কিন্তু বারবার লাইব্রেরি গুলোর নামকরণ, কারণ লাইব্রেরি থেকে পারমিশন না দিলে পুরো রিসার্চটা আটকে যেত, তো এগুলো অ্যাকনলেজমেন্টে দেওয়া হয়ে থাকে। এবার কি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টটা কিন্তু ম্যান্ডেটরি, এটা আর অপশনাল নয়, এটা আপনাকে দিতেই হবে। কি করা হয়, অনেকে এটাকে সিনপসিস বলে। আহ, এটাতে কি হয় না, একটা কনসাইজ সামারি লেখা হয়। এ কনসাইজ সামারি অফ দ্য এসেনশিয়াল ইনফরমেশন অফ দ্য ওয়ার্ক বিং প্রেজেন্টেড, namely of the study scope, purpose and results. The reference free single spaces abstract should not exceed 2 pages. তো বলা হচ্ছে যে একটা কনসাইজ সামারি লেখা হলো, পুরো থিসিসে কি আছে তার একটা সামারি লেখা হবে এখানে, ঠিক আছে। আর কি হবে না, ওয়ার্ক বিং প্রেজেন্টেড নেমলি অফ দ্য স্টাডি অফ স্কোপ, পারপাস এন্ড রেজাল্ট। সেক্ষেত্রে পুরো কিন্তু রিসার্চের মেথডোলজিটা এখানে মেইনলি দেওয়া হবে, মানে সিনপসিস টাইপের যেটা বানানো হয়, অ্যাকচুয়ালি আমরা সিনপসিসই বলি অ্যাবস্ট্রাক্টটাকে। তো সেক্ষেত্রে কি হয় যে আমি যে রিসার্চটা করছি এর স্কোপ কি, পারপাস কি, রেজাল্ট কি। আর প্রতিটা ইউনিভার্সিটিতে যতটা আমার জানা আছে, সিনপসিস পাস হওয়ার পরে কিন্তু থিসিস সাবমিট করা যায় বা থিসিসের মানে কাজ করা যায়, তার আগে করা যায় না। জেএনইউ এসবে ঢোকার পরে, মানে ফার্স্ট ইয়ারের মধ্যে, মানে রিসার্চ মেথডোলজি হয়ে যাওয়ার পরে কিন্তু ওদের সিনপসিসের আগে ভাইবা হয়, মানে ভাইবা অ্যাকচুয়ালি নয়, সিনপসিস প্রেজেন্টেশন হয়। সেখান থেকে যা যা আহ, কি বলবো, যা যা সবাই যা মত দেয় আর কি টিচাররা, তার সেই মতগুলো নিয়ে আগে যেতে হয়। আর পন্ডিচেরি নিয়মটা একটু বাজে অ্যাকচুয়ালি, বাট চলে। ওই থিসিস সাবমিশনের 6 মাস আগে এটা করা হয়। আমি বেঙ্গলের জানি না, এই জন্য উদাহরণ দিচ্ছি না, কারণ আমি সিরিয়াসলি ক্যালকাটা বা রবীন্দ্র ভারতের স্টুডেন্ট নই, তো আমি বলতে পারছি না। পন্ডিচেরির আমি তাই উদাহরণ দিচ্ছি, বা জেএনইউটা আমি খুব ভালো করে জানি, বিকজ আমার সুপারভাইজার জেএনইউর, আর আমার প্রচুর ফ্রেন্ডস আছে যাদের সাথে আমি ভালো কন্ট্যাক্টে আছি, তো তাই বলছি, আর কিছু না। পন্ডিচেরিতে হচ্ছে থিসিস সাবমিশনের 6 মাস আগে এই সিনপসিসটা হয়, যে ক্ষেত্রে বলা হয় যে আমি এই কাজগুলো করেছি, এইভাবে যাচ্ছি। সেক্ষেত্রে যদি কিছু কারেকশন থাকে, ডিপার্টমেন্ট, ইভেন পন্ডিচেরির আরেকটা নিয়ম আছে, আদার ডিপার্টমেন্টও সবাইকে ইনভাইট করতে হয়। তো সেক্ষেত্রে ইংলিশ ডিপার্টমেন্ট, ফিলোসফি ডিপার্টমেন্ট, ফিজিক্স ডিপার্টমেন্ট সবাই আসতে পারে। স্টুডেন্ট আছে, টিচার আছে। তো টিচাররা জেনারেলি এক্ষেত্রে সাজেশন দেন, বা কিছু যদি ভুল হচ্ছে বলা হয়, টাইটেল কারেকশন যা দরকার লাগে। আর স্টুডেন্টের তরফ থেকে কিছু কোয়েশ্চেন থাকতে পারে। সেম পিএইচডি ভাইবার যে ডিফারেন্স হয়, তাতেও কিন্তু সবাইকে ইনভাইট করা হয়, মানে শুধুমাত্র ডিপার্টমেন্ট কোয়েশ্চেন বা এক্সটার্নাল কোয়েশ্চেন দিয়ে শেষ হয়ে যায় না। সবার সবার কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হয়। সেক্ষেত্রে একজন সায়েন্স স্টুডেন্ট যে কিছু জিজ্ঞাসা করতে পারে সংস্কৃত নিয়ে, তো তাদের কোয়েশ্চেন গুলো প্রচন্ড অ্যাবসার্ড হয়। তো যাই হোক, আমি, আমার টপিক ছিল রসগঙ্গাধর, আর একটা ফিজিক্সের ছেলে আমার মানে জুনিয়র ছিল চেনা, আমি তাকে ডেকেছিলাম। সে আমার স্টেজে কিছু জিজ্ঞাসা করেনি, আমি জাস্ট ভাইভাটা কমপ্লিট করে নেমে এসেছি স্টেজ থেকে, ও আমায় জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমার সদ্গময় মানে কি। আমি বললাম এটা আমার থিসিসের পার্ট কি। এই মুহূর্তে আমি জাস্ট, মানে ভাইভা কমপ্লিট হয়েছে, সেই একটা এত বড় ঝামেলা গেছি, তুমি আমার 2 মিনিট তো টাইম দাও, তুমি জিজ্ঞাসা করছো আচ্ছা তোমার সদ্গময়। তো এটাই হয় যে ওরা সংস্কৃত কিছু জানে না, কয়েকটা শ্লোক হয়তো জানে, সেক্ষেত্রেও আমাকে সেটা নিয়ে জানতে চাইছে। যাই হোক, আমি পরে একটু ফ্রি হয়ে ওকে ক্লারিফাই করে দিয়েছিলাম, ওকে বলে দিয়েছিলাম ইজি জিনিস, যাই হোক। তো এইভাবে হয় যে কেউ থাকতে পারে। তো আমাদের এক্ষেত্রে যে সামারি দিতে হয় একটা, যেখানে আমাদেরকে প্রেজেন্ট করতে হয় সামারিটা, আর তারপর সেক্ষেত্রে কারেকশন বা যাই আসুক সেটা কিন্তু একটা শর্ট ফর্মে হবে। তাই বলা হয়েছে যে দ্য রেফারেন্স ফ্রি সিঙ্গেল স্পেস অ্যাবস্ট্রাক্ট শুড নট এক্সিড 2 পেজেস। তাই আহ, বলা হচ্ছে সিঙ্গেল স্পেস দিয়ে এটা লেখা হবে, আর রেফারেন্সটা বাদ দিয়ে এটা কিন্তু 2 পেজের বেশি হবে না, মানে অনেক বড় হবে অ্যাবস্ট্রাক্ট, সেটা কিন্তু চলবে না। এটা জাস্ট একটা সামারি, কনসাইজ ফর্ম। এরপর কি আছে, প্রিফেস। প্রিফেসও অপশনাল, আপনার যদি ইচ্ছে হয় শুরুতে দিতে পারেন। যেরকম প্রিফেসটা অনেকে থিসিসের ক্ষেত্রে না হলেও বইয়ের ক্ষেত্রে জেনারেলি দেওয়াই হয়, যে হয়তো আমার একটা বই আসবে, সেটা হয়তো কেউ একটা
জাস্ট একটা আমাকে আমার বই বা আমার কাজের নিয়ে একটা কিছু 1-1.5 পেজে লিখে দিল। থিসিসের ক্ষেত্রে কমই হয় বাট লেখা যায় আরকি, ওটা অপশনাল। এরপর কি আছে না, টেবল অফ কনটেন্টস। এবার যা যা কন্টেন্ট থাকবে সেগুলো কিন্তু আমাকে একটা লিস্ট বানিয়ে দিতে হবে। ইনক্লুড অল দ্য সাবসি সাবসে subsections of each chapter and the list of appendix if applicable and page number। এটা সবাই জানবেন যে একটা যখন আমরা বই পড়ি কি হয় যে বইয়ের আমি হয়তো খুঁজছি যে লাক্ষণা কোথায় আছে, লাক্ষণার উদাহরণ দেখবো। তো সেক্ষেত্রে কি করব না, আমি বইয়ের ভেতরে না খুঁজে আমি গিয়ে আগে দেখবো যে কত নাম্বার পেজে আছে, আমি সেখানে ডাইরেক্ট চলে যাবো। এটা আমাদের ইজি হয় খোঁজার জন্য। তাই টেবিল অফ কন্টেন্ট ইউজ করা হয় যে আমার কোন পেজে কি আছে, আমার ফার্স্ট চ্যাপ্টারটা কোথায় আছে, বা আমি যদি কোনো একটা টেবিল দিয়েছে, কিছু একটা দিয়েছে, পুরো কন্টেন্ট দেওয়া থাকবে যে আমার এতটা ফার্স্ট চ্যাপ্টার, এটা সেকেন্ড চ্যাপ্টার, এখান থেকে এতটা অ্যাপেন্ডিক্স যদি দেওয়া হয়েছে সেটা কি, পুরোটাই কিন্তু পেজ নাম্বার কন্টেন্ট দিয়ে টেবিল অফ কন্টেন্টে লেখা হয়। ডিটেল দিয়ে দেওয়া হয় যে কি কি আছে আর এই পেজে উপলব্ধ এটা। এবার লিস্ট অফ ফিগার্স ইনক্লুডিং ফিগার নাম্বার, ক্যাপশন এন্ড দ্য পেজ নাম্বার। আপনার যদি থিসিসে ফিগার থাকে কোনো, সেগুলো কিন্তু ফিগার নাম্বার দিতে হয়, তার প্রপার ক্যাপশন দিতে হয়, সেগুলোর পেজ নাম্বার দিতে হয়। মানে আমি যদি ডায়াগ্রাম দিচ্ছি বা কিছু ফিগার দিয়েছি, সেগুলো 1 2 3 4 করে আমার নাম্বারিং করে যেতে হবে, আর সেটা কিন্তু আমার শুরুতে লিস্ট অফ ফিগার্স বলে লিখে পেজ নাম্বার দিতে হবে, যাতে কেউ খুঁজতে গেলে কারোর অসুবিধা না হয়। ইভেন যিনি আমার থিসিস রিভিউ করবেন এক্সটার্নাল, তারও এটা ইজি হয়। ঠিক আছে। আর ফিউচারে যদি কোনো রিসার্চের আমারটা নিয়ে কাজ করে, এগুলো কিন্তু তাদের ক্ষেত্রে খুব ইজি হয়, প্রচন্ড মেনটেন করা হয়। থিসিসটাকে বলা হয়েছে যে খুব খুশি হন যেই দেখেন যে হ্যাঁ মানে আমাকে এদিক ওদিক দৌড়তে হচ্ছে না একটা থিসিস নিয়ে। পুরো জিনিসটা খুবই সামার, মানে পুরো জিনিসটা খুবই সিস্টেমেটিক ওয়েতে করা হয়েছে বলা হয়। এরপর কি আছে না, লিস্ট অফ টেবলস। যদি কিছু টেবলসও দেওয়া থাকে, যদি হয়তো স্পেশালি সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে টেবলস দেখাতে হয় যে হয়তো গ্রোথ কতটা হয়েছে না হয়েছে, এগুলো কিন্তু প্রপার দেওয়া থাকে। আর ক্যাপশনটাও মাস্ট, মানে কোনটার টেবিল অ্যাকচুয়ালি আমি দিচ্ছি, কোনটার ফিগার অ্যাকচুয়ালি দিচ্ছি, এই ক্যাপশনটাও কিন্তু জরুরি, সেটাও দেওয়া থাকে। এরপর কি থাকে, অ্যাব্রিভিয়েশন পেজ। লিস্ট অফ অল অ্যাব্রিভিয়েশনস ইউজড ইন দ্য টেক্সট alongside their fully written আনঅ্যাব্রিভিয়েশন ফর্ম। এটা দেখে থাকবেন যে বইয়ের ক্ষেত্রেও হয়, আবার আমাদের ক্ষেত্রেও একটা ওয়ার্ড হয়তো অনেকবার ইউজ হয়েছে, বা স্পেশালি আমরা যে সাহিত্যগুলোর হয়তো নিয়ে কাজ করছি বা যে বইগুলো নিয়ে কাজ করছি, সেগুলো আমরা ফুল ফর্ম না লিখে শর্ট ফর্ম লিখেছি। আর অ্যাব্রিভিয়েশন পেজে গিয়ে আমি তার ফুল ফর্ম লিখছি। যেরকম আমি যদি কাব্যপ্রকাশ লিখি, তো আমি হয়তো কা প্র লিখলাম। তো কা আর প্রতে আমি ফার্স্ট পেজে আমার লেখা থাকবে ক দিয়ে, যখন যাবো ওটা অ্যাকচুয়ালি অ্যালফাবেটিক্যালি লিখতে হয়, মানে একদম অ আ থেকে শুরু করতে হয়। তো যখন কা আর ক আর সরি কা আর প্র লেখা থাকবে, তখন আমার বুঝতে হবে যে কাব্য প্রকাশ। আমি শুরুতে লিখে দিয়েছি, ভেতরে আমি যেখানে এই ওয়ার্ড পাবো আমি বুঝে নিতে হবে যে কাব্য প্রকাশ। তো সেক্ষেত্রে আমার আর কিছু ডাউট থাকবে না। ঠিক আছে, সেটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন পেজ। তো শর্ট ফর্ম গুলোর ফুল, তাতে আমি যাই শর্ট ফর্ম ইউজ করে থাকি এখানে কিন্তু আমার প্রপার দেওয়া থাকবে। আর আমি যেটা ভেতরে লিখেছি সেটাই কিন্তু লিখতে হবে, এটা নয় যে আমি ওখানে কিছু লিখছি আর আমি এখানে কিছু লিখছি। আর সেভাবে মানে প্রপার মেনটেন করতে হয়। এই জন্য এগুলো প্রথমেই যারা থিসিস লেখেন তারা যখনই শর্ট ফর্ম ইউজ করেন, আলাদা করে একটা খাতায় এটা বানিয়ে নেবেন, নাহলে পরে প্রচন্ড প্রবলেম হয়। আমি প্রথমে ভেবেছিলাম সবগুলোর ফুল নাম রাখবো, পরে দেখলাম না অ্যাব্রিভিয়েশন তো দিতে হবে। এবার আমি নিজে ভুলে যাচ্ছিলাম যে আমি কি কি লিখেছি, তো ওটার জন্য আমাকে আলাদা করে টাইম বের করে আবার মানে ব্যাকে যেতে হয়েছিল। তো এগুলোতে একটু প্রবলেম হয়। সেক্ষেত্রে আহ শুরুতেই যখনই শর্ট ফর্ম লেখা শুরু করবেন, একটা আলাদা করে খাতা হোক বা একটা ওয়ার্ড আলাদা ওপেন রাখবেন, যেটাতে আহ, এটা অ্যাব্রিভিয়েশনের গুলো একদম যেটা ওখানে দেখছেন সেটা এখানে করে নেবেন। যদি কিছু ফুট নোট থাকে সেটাও কিন্তু দিতে হবে, ফুট নোট কিন্তু বাদ দেওয়া চলবে না যদি কেউ ইউজ করছে। অ্যান্ড কি হয়, রেফারেন্স আর বিবলিওগ্রাফি। তো আরেকটা জিনিস হচ্ছে যে রেফারেন্স আর বিবলিওগ্রাফিতে কি হয়, দুটোর মধ্যে পার্থক্য আমি পরে বলে দিচ্ছি, কিন্তু আমরা অ্যাট দ্য লাস্ট জেনারেলি রেফারেন্স আর বিবলিওগ্রাফি দিয়ে শেষ করব, মানে পুরোটা কি কি রেফারেন্স ইউজ করেছি আর কি কি বিবলিওগ্রাফি ইউজ করেছি সেটা দিয়ে শেষ করব। আর অ্যাপেন্ডিক্স ইফ এনি। তো যদি আরো কিছু এক্সট্রা পার্ট থাকে, যদি আমার মনে হয় যে যেটা আমি থিসিসে দিইনি, হয়তো কিছু একটা, অনেক সময় কি হয় বেসিক্যালি আমরা অ্যাপেন্ডিক্সে কি করা হয়, যদি কেউ হয়তো সংস্কৃতের আমি বলছি জেনারেলি, হয়তো আপনি একটা টেক্সট নিয়ে কাজ করছেন, মানে টেক্সটে জেনারেলি আমরা কমেন্ট্রি গুলো কাজ করি। তো
হয়তো আমি চাইছি মেন টেক্সটটা রেখে দিতে, সেটাকে আমি অ্যাপেন্ডিক্সে রেখে দিলাম, যেটা আমার মেন টেক্সট। আমার নিজের থিসিসে দেওয়া হয়নি, আমি যখন ওটাকে বই হিসাবে আসছে তখন ওটাকে অ্যাপেন্ডিক্সে পুরো রসগঙ্গাধরের টেক্সটটাকে আমি আলাদা করে দিচ্ছি, মানে শুধু মূল পাঠ গুলো, ঠিক আছে, অন্য কিছু নয়। তো সেক্ষেত্রে ওটাকে আমি অ্যাপেন্ডিক্সে রাখছি। এভাবে যদি আপনার মনে হয় যে কিছু পার্ট যেগুলো আমি হয়তো থিসিসে দিইনি, ছোট করে কিছু হয়তো 2-3 পেজের অ্যাপেন্ডিক্স দেওয়া যেতে পারে। এবার লেআউট কি হবে? তো এগুলো শুরুর ক্ষেত্রে বলা হয়েছে, আর একটা জিনিস কনফিউজ হবে না, টেবিল অফ কন্টেন্ট, টেবিল অফ ফিগার এসব দেওয়ার পরে কিন্তু মেন যে আমাদের পেজগুলো লেখা হবে সেটাও কিন্তু এর মধ্যেই পড়ছে, যে ফিগার, টেবিল, কন্টেন্টস এসবের ক্ষেত্রে মানে শুরুতে এগুলো তো আমরা দিলাম অ্যাব্রিভিয়েশন, তারপরে অ্যাকচুয়ালি থিসিসের মেন পার্ট লেখা হয়, তো সেটা নিয়ে আমি আসবো, মানে কি কি স্পেস দিতে হয় বা কিছু, কিন্তু এটা জেনারেলি শুরুরটা বলে তারপরে লাস্টের রেফারেন্স বিবলিওগ্রাফিতে গেছে, ঠিক আছে। এবার লেআউট কেমন হবে? The following presents a framework for a thesis. Generally আমি যেটা বলছি সেটা actually framework ই বলছি। The information is offered as a general guideline, ঠিক আছে। Students should always consult their advisor for additional guideline. এই গাইডলাইন ফলো করা হবে, যেটা বলা হবে এবার। যদি কিছু এডিশনাল এক্সট্রা কিছু লাগে সেক্ষেত্রে গাইডলাইনে অ্যাডভাইজার যদি এডিশনাল কিছু বলতে সেটাও অ্যাড করা যেতে পারে, মানে এরকম কিছু নয় যে আমি এক্সট্রা কিছু অ্যাড করতে পারি না, ঠিক আছে, তাই ওটা কিছু প্রবলেম নেই। In particular, the layout of the project report can be different depending on the type and scope of the project. তো বলা হচ্ছে যে রিপোর্ট যেটা লেআউট অফ দ্য প্রজেক্ট রিপোর্ট কি হবে, ডিফারেন্ট হবে ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ স্কোপ অফ দ্য প্রজেক্ট। যেমন প্রজেক্ট হবে, যেরকম টাইপের আমার রিসার্চ হবে, তার উপরে লেআউট ডিপেন্ড করছে। যারা লেআউট মানে বোঝেন না, একটু আগে যান, দেখুন একদম ক্লিয়ার হয়ে যাবে, ব্যাপারটা বুঝে যাবেন। নোট দ্যাট ইচ চ্যাপ্টার শুড স্টার্ট অন আ নিউ পেজ। এটা কিন্তু এখানে আমাদের মার্ক করার বিষয়, যার জন্য আমি আন্ডারলাইন করে দিয়েছি। আপনি একটা চ্যাপ্টার শেষ করে সেকেন্ড চ্যাপ্টার শুরু করছেন, আপনি হয়তো পেজ বাঁচানোর জন্য ভাবলেন যে এটার অর্ধেকে শেষ হয়েছে, তারপরে আমি ফার্স্ট চ্যাপ্টার পর সেকেন্ড চ্যাপ্টার শুরু করবো, এটা হয় না। আমাদের সবসময় একটা নিউ পেজ দিয়ে শুরু করতে হয়। এটা দেখে থাকবেন, যারা থিসিস দেখেছেন তারা কিন্তু এটা খুব ভালো করে দেখে থাকবেন যে থিসিসের ক্ষেত্রে পরের চ্যাপ্টারটা কিন্তু একটা নতুন পেজ থেকে শুরু হয়। এবার ভাবুন কত ছোট ছোট গাইডলাইন ওরা জারি করেছে, কত ছোট বিষয়ে ধ্যান দিয়েছে। আমি তো ওটাই ভাবছিলাম যে কত ছোট ছোট জিনিসগুলোতে এরা ধ্যান দিয়েছে। তো লেআউটে কি হবে, ইন্ট্রোডাকশনটা কেমন হবে, ঠিক আছে। যেগুলো বললাম সেটা ছিল যে থিসিসটার ফ্রেমওয়ার্ক, শুরুর ফ্রেমওয়ার্ক, এগুলো আবার একটু ডিটেল বলা হচ্ছে। লেআউট কেমন হবে, ইন্ট্রোডাকশন কেমন হবে বলা হচ্ছে। ইন্ট্রোডাকশনটা হবে background statement of the problem, definition of terms, purpose of the study, theoretical basis or contribution of the study, organization of the remainder of the study. তো ইন্ট্রোডাকশনটা জেনারেলি এরকম হবে, আমরা যে থিসিসের ইন্ট্রোডাকশনটা লিখি সেটা কি হবে জেনারেলি, আমি যে প্রবলেমটা নিয়ে কাজ করছি সেটার উপর কিছু স্টেটমেন্ট থাকতে পারে। প্রবলেমটা আমি লিখবো না, ওটার উপর কিছু স্টেটমেন্ট, যে আমার অ্যাকচুয়ালি থিসিসের এইরকম প্রবলেমটা ছিল, এটা নিয়ে এই টাইপের কাজ করার জন্য আমি ভেবেছিলাম, তো এই কাজটা হচ্ছে। ডেফিনেশন অফ টার্মস হতে পারে, আমি কিছু ডেফিনেশন দিলাম। পারপাস অফ দ্য স্টাডি দেওয়া হলো, থিওরিটিক্যাল বেসিস, কন্ট্রিবিউশন অফ দ্য স্টাডি, এই সব নিয়ে একটা ইন্ট্রোডাকশন লেখা হবে। ইন্ট্রোডাকশনে এরকম নয় যে আমি যা কিছু ভূমিকা লিখে দেবো, ঠিক আছে, মানে আমার যা ইচ্ছা হবে সেটা কিন্তু নয়। ইন্ট্রোডাকশনে আমি প্রবলেমটা নিয়ে একটু লিখবো কিছু, যে হ্যাঁ আমার এই একটা প্রবলেম আমি নিয়ে কাজ করে শুরু করেছিলাম, যেটাতে এটা একটা বেসিক প্রবলেম হয়তো বলা হলো, যারা রিসার্চার তারা এই প্রবলেমটা ফেস করেন। জেনারেলি যদি কেউ একটা রিসার্চ মেথোডোলজি নিয়েই রিসার্চ করতে, সে হয়তো বলবে টপিক চুজ করাটা রিসার্চারদের জন্য একটা খুবই বড় প্রবলেম, ঠিক আছে, কারণ সবাই এই জিনিসটা ফেস করছে। তো এই টাইপের একটা স্টেটমেন্ট দিয়ে কিছু একটা দিয়ে শুরু হবে। ডেফিনেশন অফ টার্মস, কিছু টার্মস দেওয়া হবে, টার্মস এর ডেফিনেশন, যে হ্যাঁ ঠিক আছে এটা কাকে বলে ওটা কাকে বলে, হয়তো এই টাইপের। আর পারপাস অফ দ্য স্টাডি, কেন এইটা স্টাডি করা হচ্ছে, থিওরিটিক্যাল বেসিস, এটা মানে থিওরিটি কেন হচ্ছে, থিওরি ওয়াইজ। আর কন্ট্রিবিউশন, এই স্টাডিটার কন্ট্রিবিউশন কি, কেউ যদি ফিউচারে পড়ে তার কি কন্ট্রিবিউশন হবে, মানে আজকে তো আমি লিখে দিয়ে চলে গেলাম, আমি বইটা ভাববো যে বন্ধ করে দিয়ে চলে গেলাম, বা আমি একটা জব পেয়ে গেলাম, আমি ভালো, আচ্ছা আমি নিশ্চিন্ত, আমার তো আর কোনো এটার সাথে সম্পর্ক নেই, বাবা দুর্গা দুর্গা করে আমি আমার ডিগ্রি পেয়ে গেছি, না সেটা ব্যাপার নয়। আমি এরকম কিছু করব যেটা ফিউচারের মানুষের কাজে দেয়, তাই না, তাই এই স্টাডিটার কি কন্ট্রিবিউশন হবে।
আর অর্গানাইজেশন অফ দ্য রিমাইন্ডার অফ দ্য স্টাডি, এবারে হতে পারে কোন কোন অর্গানাইজেশন গুলো এর সাথে যুক্ত। অনেকে হয়তো ফরেস্টের উপর কাজ করে, তো কোন ফরেস্টে গেছে সেই ক্ষেত্রে হয়তো কিছু কিছু ডিটেল এসব দেওয়া থাকে। আমাদের সংস্কৃতের ক্ষেত্রে অর্গানাইজেশন বলতে ইউনিভার্সিটি, লাইব্রেরি এগুলো আমরা দিয়ে থাকি। আর আমরা জেনারেলি কি ফলো করি, ইন্ট্রোডাকশন অ্যাকচুয়ালি আমরা কি করি সংস্কৃতের ক্ষেত্রে, যে আমার যেটার উপর মেন টপিক সেটার উপর একটা ইন্ট্রোডাকশন অ্যাকচুয়ালি দিয়ে দিই, বাট সেটা আসলে তো দেওয়া উচিত নয়। প্রথমে প্রবলেম দিয়ে শুরু করে সেটা সম্পর্কে হয়তো জাস্ট একটা প্যারা লিখতে হবে। তার কোয়েশ্চেন আছে? হুম, তো ইন্ট্রোডাকশন হলো, এরপর কি আছে দেখি। লিটারেচার রিভিউ, আগের দিন আমি লিটারেচার রিভিউ খুব ডিটেল বলে দিয়েছি, তো এরপর আমাদের লিটারেচার রিভিউ এখানে এক্ষেত্রে দিতে হয়। ঠিক আছে, যেরকম আমরা একটা রিসার্চ যখন শুরু করছি তখন লিটারেচার রিভিউটা আমাদের এজন্য দরকার, কারণ হাইপোথেসিস এগুলো প্রপারলি হবে, কি কি রিসার্চ হয়েছে বোঝার জন্য। এবার আমরা যখন থিসিসটা লিখে মানে ডকুমেন্টেশন করছি, অ্যাকচুয়ালি আজকে যেটা বলা হচ্ছে সেটা পুরো ডকুমেন্টেশনটা কিভাবে জমা হবে সেটা নিয়ে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে লিটারেচার রিভিউ তাও কিন্তু আমি যেগুলো করেছি সেগুলো কিন্তু এক্ষেত্রে ডকুমেন্টেশনে জমা দিতে হবে, নাহলে অন্য কেউ কি করে বুঝবে যে এর ওপর কাজ হয়নি বা এর আশপাশে এই কাজটা হয়েছে। তো থিসিসে কিন্তু এই পার্টটা লেখা থাকবে, আপনি যেটা করেছিলেন রিসার্চের সময়, আপনি যেটা লিস্ট বানিয়েছিলেন সেটা ডকুমেন্টেশন এখানে জমা দিতে হবে। তো সেটা হতে পারে ক্রোনোলজিক্যাল হতে পারে, ক্যাটাগরিক্যাল হতে পারে, রিলেটেড থিওরিটিক্যাল ভিউ পয়েন্টেড রিলেটেড টু টপিক, এরকম যে কোনো কিছু হতে পারে। মানে ক্রোনোলজিক্যাল মানে হতে পারে যদি পরপর এই কাজগুলো হয়েছে, হতে পারে 2010 সালে এই কাজটা হয়েছে, 11তে এটা হয়েছে, বা কোনো রাইটার হিসাবে যে চলো পাশ্চাত্য যুগের এই রাইটার ছিল তিনি এইভাবে দিয়েছেন, এখন প্রাচ্য যুগে এরকম হয়েছিল। তো এরকম ক্রোনোলজিক্যাল অর্ডার হতে পারে, কিছু ক্যাটাগরি হিসাবেও হতে পারে যে হ্যাঁ হয়তো এই ক্যাটাগরিতে এইভাবে কাজ হয়েছিল, পরে মডার্ন ক্যাটাগরিতে এটা হলো, বা বেদের ক্ষেত্রে এরকম হয়েছিল, বেদ ক্যাটাগরি করা হলো, তারপর হয়তো ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ চারটে আলাদা আলাদা করে ক্যাটাগরিক্যাল ভাগ করে দেওয়া হলো। তো এরকম ভাবে হতে পারে। একবার জেনারেলি রিলেটেড থিওরিটিক্যাল ভিউ বা এই টাইপের যে কাজগুলো হয়েছে সেরকম নর্মালি দিতে হবে, কিন্তু লিটারেচার রিভিউ আমাদের ডকুমেন্টেশন জমা করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, ফিউচারে এগুলো প্রচুর হেল্প করে অন্য স্টুডেন্টকেও, নিজের ক্ষেত্রেও, যে হ্যাঁ আপনাকে যখন তখন কেউ জিজ্ঞাসা করবে, স্পেশালি সংস্কৃত স্টুডেন্ট এগুলো ফেস করে। আরে এই কাজটা তো হয়ে গেছে, যেটা আগের দিনেও বলছিলেন একজন, যে শুধু বললেই বলে যে আরে এর ওপর তো অনেক কাজ হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু এগুলো আমাদের প্রুফ যে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই কাজটা হয়নি, দেখুন আমার কাছে লিটারেচার রিভিউ আছে, আর লিটারেচার রিভিউ থেকে আমার আমি আপনাকে প্রুফ দিতে পারি যে এই কাজটা অ্যাকচুয়ালি হয়নি, আপনি দেখতে পারেন। তো এটা হচ্ছে লিটারেচার। এটা বলছি না সবসময় আপনি সঙ্গে নিয়ে ঘুরবেন, বাট আপনি নিজেও তো দু চারটে রিসার্চের কথা বলতে পারবেন, তাই না? তাই এটা খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি এর মধ্যে লেখা নেই, আমি বলছি, আপনি যখন একজন রিসার্চার হয়ে যাচ্ছেন বা রিসার্চার হতে যাচ্ছেন, নিজেকে ডিফেন্ড করতে শিখুন। ঠিক আছে, কেউ যদি আপনাকে বলে আপনার টপিকে কাজ হয়ে গেছে বা আপনার টপিকের সাথে এই নেই ওই নেই, আপনি কিন্তু নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করুন, বোঝান যে না আমার টপিক ঠিক, আমার টপিক ভুল নয়। নিজের উপর কনফিডেন্স রাখুন। জাস্ট কেন আমি বললাম অ্যাকচুয়ালি, জাস্ট 2 মিনিট আমি এটা বলবো। অ্যাকচুয়ালি কি হয়েছে না, একজন কালকে আমার এক জুনিয়র ফোন করেছিল, এলবিএস এ পিএইচডি তে জয়েন করেছে, আমাকে বলছে যে দিদি আমাকে কিছু একটা টপিক বলতে পারো বেদের, যেটা লিটারেচার রিলেটেড হবে। তো আমি বললাম কেন? তো বলে ম্যাম এই জন্য জিজ্ঞাসা করছি কারণ যদি এই সরি দিদি এই জন্য জিজ্ঞাসা করছি কারণ অনেকে বলছে নাকি বেদ পাঠে মেয়েদের অধিকার নেই, আর ওর পুরো এমএ থেকে ওর বেদ নিয়েও পড়ছে, তো বেদ পাঠে মেয়েদের বলছে বেদ পাঠে অধিকার নেই, তাহলে সেক্ষেত্রে আমি যদি এখন বেদ নিয়ে রিসার্চটাও করে নিই, ফিউচারে আমি কোথাও অ্যাপ্লাই করতে পারবো না, আমি কোথাও মানে জবের চান্স পাবো না। তো আমি বললাম প্রথমত মডার্নে এটা হয় না যে বেদ এটা আর আলাদা, খুবই কম টাইম এগুলো স্পেসিফিক্যালি বেরোয়, জেনারেলি একটা ওভারঅল পোস্ট বেরোয়, আর ট্রেডিশনাল ইউনিভার্সিটি গুলোতে বেরোয়। কিন্তু তোমার কে বলেছে যে মেয়েদের বেদ পাঠে অধিকার নেই? যদি এরকম হতো তাহলে আমরা ঘোষা, অপালা এদের কথা তো শুনেছি, তো তাহলে ফের তারা কেন এগুলো পড়াশোনা করছে? তো না দিদি আমি সেটাও বলেছিলাম, আমাকে
লোকজন বলছে যে ওরা তো অনেক সতী নারী ছিল, ওরা তো অনেক মানে সত্ত্বগুণ সম্পন্ন নারী ছিল। তো আমার তুমিও বলো তোমার ক্ষেত্রে কি প্রবলেম আছে? তুমি তো ওদের থেকে বেশি প্রবলেম ফেস করছো আজকালকার দিনে। তোমায় নেট কোয়ালিফাই করতে হচ্ছে, তোমায় এত পিএইচডি প্রবলেম মানে ফেস করতে হচ্ছে কত কিছু। তো তোমার মধ্যে কি কম আছে? নিজেকে ডিফেন্ড করতে শেখো প্রথম কথা। আমার যাই টপিক হোক আমাকে ডিফেন্ড করতে শিখতে হবে যে না আমি ভুল নই। এবার কি হয় কিছু কিছু মানুষ প্রচন্ড মানে ব্যাকডেটেড মাইন্ড নিয়ে কথা বলে, না জেনে কথা বলে, যেরকম মনুস্মৃতির ভুল ইন্টারপ্রিটেশন করা হয় সেম জিনিস এখন বেদ নিয়েও কিছু কিছু, ওকে নাকি কোনো পুরী শঙ্করাচার্য ইউনিভার্সিটির কোন এক স্টুডেন্ট বলেছে, তো তার মেন্টালিটি বোঝাই যাচ্ছে যে সে কোন ব্যাকডেটেড যুগে আছে। এবার এই মেয়েটা নিয়ে প্রবলেম হচ্ছে, এও একটু ট্রেডিশনাল। তো ওকে যে আমি বললাম ও আমার হ্যাঁ হ্যাঁ দিল, বাট আমি বুঝতে পারলাম যে ওর ডিফেন্ড করার ক্ষমতা নেই। ও কিন্তু ওই মনে মনে ভাবছে যে আমি কিছু লিটারেচার রিলেটেড এবার আমি টপিক নেবো। এবার তোমার স্পেশালাইজেশন বেদে পরে তো তোমার লোকে কোয়েশ্চেন করতেই পারে, বা তুমি যে টেক্সট গুলো পড়োনি সেটা নিয়ে কাজ করো, ফিউচারে কত প্রবলেম হবে। তাই নিজেকে ডিফেন্ড করতে শিখুন। আমার সিরিয়াসলি কালকে খুব মানে ওর কথা ভেবে খুবই বাজে লাগলো যে ওকে আর বোঝানো যায় না, কিছু কিছু লোক আছে বোঝানো যায় না, ও তার মধ্যে পড়ে। তো যাই হোক, সেটা ওর পার্সোনাল ম্যাটার, বাট নিজেকে ডিফেন্ড করতে শিখুন। এটা কিন্তু পিএইচডি ডিফেন্সেরই পার্ট যে আপনি আপনার টপিককে ডিফেন্ড করছেন, ঠিক আছে, যে না আমার টপিক ভালো, আমি এই টপিকে কাজ হয়নি। হ্যাঁ ডেফিনেটলি যদি হয়েছে সেটাও আপনি দেখান যে কার থেকে আপনার টপিক আলাদা। এবার কি আছে, প্রপোজড সলিউশন আর মেথডোলজি, যেগুলো আমরা পড়ছিলাম এত, যে রিসার্চ মেথডোলজি, এই ডেসক্রিপটিভ মেথড, এই মেথড সেই মেথড। তো এটা লিখতে হয় যে আমরা কি কি মেথড অ্যাপ্লাই করেছি। তো রিসার্চ ডিজাইন और अप्रोच, क्वालिटी सॉरी क्वांटिटेटिव और क्वालिटेटिव और एल्गोरिदमिक, एंड पॉपुलेशन और सैंपल कलेक्शन और टेबुलेशन ऑफ डेटा और डेटा एनालाइज प्रोसीजर। তো কি হয়, যাদের যে টাইপের রিসার্চ, যদি কোয়ান্টিটেটিভ হয়, কোয়ালিটেটিভ হয়, বা অ্যালগরিদমিক হয়, স্পেশালি ম্যাথমেটিক্স এদের এগুলোই হয়। তো পপুলেশন বা স্যাম্পল যদি সোশ্যাল সায়েন্সের হয় বা এক্সপেরিমেন্টাল এর ক্ষেত্রে হয়, বা কালেকশন ট্যাবুলেশন অফ ডেটা বা ডেটা অ্যানালাইজ প্রসিজিয়ার, যে স্পেশালি সায়েন্সের ক্ষেত্রে এগুলো হয়। তো এইরকম যেটাই আমি অ্যাপ্লাই করে থেকেছি, আমরা যেমন জেনারেলি আমি বলছিলাম যে আমরা ডেসক্রিপটিভ করে থাকি, তাই না? তো আমরা লিখবো যে আমি এটাতে ডেসক্রিপটিভ মেথড ফলো করেছি, কেন করেছি, কারণ এ আছে, সেগুলো আমি এখানে ডেসক্রাইব করেছি। ঠিক আছে, তো এটা কিন্তু রিসার্চ ডিজাইনে ডেফিনেটলি দিতে হয়, রিসার্চ ডিজাইন আর অ্যাপ্রোচ, ঠিক আছে। এই কি হয় না, এই জিনিসগুলো দিয়ে আমাদেরকে দিতে হয়। প্রপোজ মেথডোলজি, আমি যেটা প্রথম দিন থেকে বলছিলাম যে রিসার্চে মেথডোলজিটা ভুলে যাবেন না, যে আপনি কি মেথডোলজি ফলো করেছেন সেটা বলার জন্য একটা মিনিমাম প্যারা আপনার সিনপসিসের মধ্যে হোক বা পরে গিয়ে হোক, এটা কিন্তু আপনি দেবেন। আর যদি বড় করে দিতে পারেন খুবই ভালো। যারা দেন না বা হয়তো যাদের ইউনিভার্সিটিতে এতটাও ফলো করেন না, আপনি কিন্তু ফলো করবেন। কে ফলো করছে না করছে দেখবেন না। যে একটা স্ট্যান্ডার্ড লেভেল করতে চান, মেথডোলজি কিন্তু লিখতে হয়। প্রচুর ইউনিভার্সিটি আজকাল, অনেক স্টুডেন্ট করে না, হয়তো সিনিয়রদের দেখাগুলো তারা করেনি, বাট আপনি করবেন। ওটা কিন্তু ম্যান্ডেটরি জিনিস। বিনা মেথডোলজিতে রিসার্চ হয় না। আর যদি বাই চান্স আপনাদের এক্সটার্নাল বাইরে থেকে আসে জেএনইউ বা কেউ, তাহলে তো পাক্কা আপনাকে মেথডোলজি জিজ্ঞাসা করবে। বা বাই চান্স যদি আমার সুপারভাইজার কোথাও এসে যায়, মেথডোলজি ছাড়া কোথাও যাবে না, শুরুই করবে মেথডোলজি দিয়ে। তো সলিউশন ভ্যালিডেশন বা অ্যানালাইসিস অফ ডেটা, রেজাল্ট এন্ড ডিসকাশন, এরপরে এগুলো লিখতে হয়। যে ডিসকাশন কি কি, আমি যে ডেটাগুলো কালেক্ট করেছি সেগুলো কি কি, মানে সেগুলো কিরকম ভ্যালিড, কতটা কার্যকরী। এবার আমি ডেটাগুলো অ্যানালাইজ করে কি পাচ্ছি, রেজাল্ট কি পাচ্ছি, সেগুলো কিন্তু এরপর লিখতে হয়। তো প্রেজেন্টেশন এন্ড ডিসকাশন অন ফাইন্ডিং ইনক্লুডিং লিমিটেশন। তো এই লিমিটেশন এইসবের ক্ষেত্রে মানে আহ আমার যা যা রিসার্চের যে আমার লিমিটেশন সেটাও কিন্তু এক্ষেত্রে লিখতে হয় প্রেজেন্টেশন, বা আমি যা যা খুঁজেছি মানে পুরো ডিটেল কিন্তু এবার এখানে লেখা থাকবে যে আমার এই এই ডেটা ছিল, এই ডেটা আমি ইউজ করেছি এক্ষেত্রে। আর তারপর আমি এতটা রিসার্চ করার ক্ষেত্রে হতে পারে আমার তো একটা টাইম বন্ডেজ আছে না, যে আমার 5 বছরে শেষ করতে হবে বা 3 বছরে, তাই আমি কিছু কিছু পার্টটা করতে পারিনি। ফিউচারে যদি আরো কেউ এটার উপর রিসার্চ করে, তখন তারা সেই বিষয়টা নিয়ে কাজ করতে পারে, যেটাকে বলা হয় লিমিটেশন। যেরকম আমি বারবার বলি যে আমি অলংকার নিয়ে কাজ করিনি, বা আমার অষ্টমঙ্গলের সেকেন্ড পার্ট নিয়ে এখনো কাজ হয়নি, তো সেটাই যে কোনো কেউ কিছু কাজটা করতেই পারে, তাই না? যদিও আমার এক জুনিয়র ধরে নিয়েছে অলরেডি, তবু আমি বলছি যে এটা আমার লিমিটেশন, ইনক্লুডিং লিমিটেশন, যে আমি ওটা করা হয়নি। ইন ফিউচার যদি আমি কিছু করতে চাই হয়তো করতে পারতাম, বাট ও শুরু করেছে, স্যারের আন্ডারে করছে, ও শুরু করেছে। তো লিমিটেশন ও অলংকার নিয়ে কাজ শুরু করেছে। তো
তো আমার ওটা লিমিটেশনে দেওয়া ছিল, ও সেখান থেকে কাজ নিয়ে করছে। এবার ওরও রসগঙ্গাধর, আমারও রসগঙ্গাধর, স্যারেরও রসগঙ্গাধর, কিন্তু তিনজনের টপিক আলাদা আলাদা। তো সেক্ষেত্রে আমরা তিনজন আলাদাভাবে ডিপেন্ড করতে পারি যে আমাদের কেন আলাদা, আর এটা আমার লিমিটেশন ছিল। তো সেগুলো কিন্তু প্রপার এখানে আমায় লিখতে হবে। এরপর এবার কনক্লুশন বা রিকমেন্ডেশন, অ্যাকচুয়ালি কনক্লুশন বলা হয়, রিকমেন্ডেশন তো সুপারভাইজার এটা হয় না, কনক্লুশনই অ্যাকচুয়ালি বলা হবে। প্রজেক্টের ক্ষেত্রে এটাকে রিকমেন্ডেশন বলা হয়। কি হবে? সামারাইজ দ্য এন্টায়ার রিসার্চ এফোর্ট or addresses the initial purpose of the study stated in the introduction, stresses the importance of the work accomplished, leave a final impression of the on the reader. It can also include suggestion for further work. তো এবার আমি যে পুরোটা করেছি, আমার আগে আমি সামারাইজ যেটা দিয়েছিলাম সিনপসিসে, যে আমি কি কাজ করতে চলেছি বা আমার কাজটা কি নিয়ে, এক্ষেত্রে আমার রেজাল্টের সামারাইজেশন হবে। এই যে আমি এতগুলো চ্যাপ্টার দিলাম, ফাইনালি আমার এটাই রিসার্চ থেকে বেরিয়েছে, এটা আমার রেজাল্ট, আর সেটা সামারি দেবো আমি কনক্লুশনে। কনক্লুশন খুব বেশি পেজ হয় না, মানে চ্যাপ্টারের মতো বড় হয় না অ্যাকচুয়ালি। কনক্লুশন ছোট হয়, 5-6 পেজ বা 3 পেজ এরকম টাইপেরই লেখা হয়। বাট মিনিমাম আপনি যেটা বলতে চাইছেন সেটা যেন ব্যক্ত হয়, এক্ষেত্রে কোনো পেজ লিমিট দেওয়া নেই। কিন্তু চ্যাপ্টারের মতো বড় লেখা হয় না জেনারেলি, কারণ অনেকেই থাকে যে হয়তো সিনপসিস আর কনক্লুশনটা পড়েও বুঝতে চায় যে আপনার থিসিসটা কি, যদি কারোর হাতে এতটা সময় না থাকে, তো সেটা যেন বোঝা যায় কনক্লুশন থেকে। এবার বিবলিওগ্রাফি আর রেফারেন্স, এটা খুব কেয়ারফুলি শুনুন, অনেকে বিবলিওগ্রাফি আর রেফারেন্সের ডিফারেন্স বোঝে না, ঠিক আছে, কি করা হচ্ছে বুঝতে পারে না। তো সেক্ষেত্রে এটা ক্লিয়ার হয়ে যাবে। বিবলিওগ্রাফি বা রেফারেন্সে কি হয়? রেফারেন্স হচ্ছে আপনি যেটা ইউজ করেছেন, যে শ্লোকগুলো বা যে কোট গুলো ইউজ করা হচ্ছে থিসিসে, সেটার কিন্তু রেফারেন্স দেওয়া হবে। মানে আমি যদি একটা কাব্য প্রকাশের কাব্য লক্ষণ নিয়ে যদি আমি লিখেছি, তাহলে আমার রেফারেন্সে লেখা হবে যে এটা কাব্য প্রকাশ প্রথম উল্লাস এত নম্বর শ্লোক, সেটা হবে রেফারেন্স। বিবলিওগ্রাফি কি হবে? যে আমি একটা কাব্য প্রকাশের বই ইউজ করছি, তো সেক্ষেত্রে হবে আচার্য হয়তো বিশ্বনাথ, তারপরে হবে সরি আচার্য বিশ্বেশ্বরের বই আছে এটাতে, তো আচার্য বিশ্বেশ্বর, তারপর হয়তো চখাম্বা, আর সরি আচার্য বিশ্বেশ্বরের লেখা কাব্য প্রকাশ চখাম্বা থেকে পাবলিশ এত সালে পাবলিশ, সেটা হচ্ছে বিবলিওগ্রাফি। আর রেফারেন্স হচ্ছে আমি যেটা বললাম, যে যেটা আমি শ্লোক নাম্বার নিয়েছি সেটার ডিটেলস। রেফারেন্স আর বিবলিওগ্রাফি, স্পেশালি রেফারেন্সের ক্ষেত্রে আমাদের প্রচুর কেয়ারফুল হতে হয়। যদি বাই চান্স কেউ পরে ওটা নিয়ে কাজ করছে বা কেউ যদি খোঁজে, রেফারেন্স দেখে যেন রেফারেন্স যেন ভুল না হয়। আপনি যে বইয়ের রাইটারের দিচ্ছেন রেফারেন্স, সে যেন সেই পেজেই থাকে বা সেই শ্লোক নাম্বারটাই হয়, নাহলে কিন্তু খোঁজার জন্য ভীষণ অসুবিধা হয়, আর সেটাকে ভুল মানা হয়। তাই রেফারেন্স যেন ঠিক দেওয়া হয়, কোনো ক্ষেত্রেই যেন রেফারেন্স নাম্বার ভুল না আসে। শ্লোক নাম্বার যদি 3 হয় 3 দিতে হবে, 4 হয় 4 দিতে হবে, এক্ষেত্রে কনফিউশন কোনো রকম চলে না। সেক্ষেত্রে নিজেদের অ্যাকচুয়ালি রিয়েল বই দেখে লিখতে হয়। তো এটাই হলো রেফারেন্স। বিবলিওগ্রাফি হলো যে বইয়ের, যেটা বললাম বইয়ের লিস্টিং, এখানে লেখাও আছে বিবলিওগ্রাফি ইজ দ্য লিস্টিং all materials that have been consulted while writing an essay or book। তো এক্ষেত্রে আমি যদি কোনো আর্টিকেল ইউজ করেছি সেটাও লিখতে পারি, ঠিক আছে, কোনো বই ইউজ করেছে সেটাও লিখতে পারি, হতে পারে কারোর একটা প্রজেক্টের কিছু ডিসার্টেশন টাইপের ছিল সেটা ইউজ করছে সেটাও লিখতে পারি। রেফারেন্স শুড acknowledge any work done by someone other than the author। ঠিক আছে, এটা আদার দেন দ্য অথর মানে আমি যে থিসিস লিখছি তার কাজ, তার লেখাটা বাদ দিয়ে আর যে থাকবে যার কাজে আমি নিচ্ছি, সেটা কিন্তু প্রপার অ্যাকনলেজমেন্ট ক্রেডিট দিয়ে লেখা হবে যে এই বইয়ের এত নম্বর শ্লোক এটা এটা, বা আমি এই কোটটা তুলেছি, হয়তো আমি তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কোট নিলাম, তো এই কোটটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই বইয়ের, ঠিক আছে, এটা আমায় লিখতে হবে, প্রপার ক্রেডিট দেওয়া হবে। The reference should also include work performed by the author if presented or published at an earlier date, and reference should adopt one of the standard international style, the American Psychological Association style APA for reference or citation is recommended। তো বলা হচ্ছে যে রেফারেন্স, তো এটা বললাম, the reference should also include work performed by the author if presented or published at an earlier date। এবার বাই চান্স যদি আমি আমার কোনো বইয়ের আগে একটা হয়তো বই বা কি বলবো এমফিল থিসিস আমি ইউজ করেছি, থিসিস থেকে কিছু নিয়েছি, সেক্ষেত্রে যেটা হয়তো অলরেডি পাবলিশড হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমায় সেটাকেও ডেট দিয়ে লিখতে হবে।
তখন আমি বলতে পারি যে আমি আমার নিজের এই থিসিসের এটা ইউজ করেছি বা আমার এই বইয়ের এটা আমি ইউজ করেছি। সেটাও লিখতে হবে। এটা নয় যে আমি ওখানেও লিখেছি, এখানেও বিনা ক্রেডিটে বা বিনা রেফারেন্সে লিখে দিলাম। সেটা কিন্তু প্লেজারাইজ মানা হবে। তাই সেক্ষেত্রে এটাকে কি করতে হবে না, ওই রেফারেন্সটা এখানে আমাকে ইউজ করতে হবে যে আমি ওই বইটাতে ইউজ করেছি। রেফারেন্স উড অ্যাডপ্ট ওয়ান অফ দ্য স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্টাইল। এবার যে রেফারেন্স দেওয়া হয় সেটা একটা প্রপার ইন্টারন্যাশনাল স্টাইল ফলো করা হবে, যেটা এপিএ ফরম্যাটে হয়। অ্যান্ড ফর রেফারেন্স অ্যান্ড সাইটেশন ইজ রিকমেন্ডেড। বিবলিওগ্রাফি বা রেফারেন্স দুটোর ক্ষেত্রেই এই স্টাইল, স্পেশালি এটা অ্যাকচুয়ালি রেফারেন্সেস বলতে এখানে বিবলিওগ্রাফিটা লিখলে বেশি ভালো হতো, হয়তো এটা বিবলিওগ্রাফি ধরে নেবেন, ঠিক আছে, রেফারেন্স না দিই, কারণ রেফারেন্সে সবসময় হয় না, বাট বিবলিওগ্রাফিতে হয়। should adopt one of the standard international style, the American Psychological Association style, APA format। আসছি এপিএ ফরম্যাট নিয়ে বলে দেবো লাস্টে। তো অনেকেই দেখবেন যে বলা হয় এপিএ ফরম্যাট, কোন ফরম্যাটের বিবলিওগ্রাফি লেখা হচ্ছে বা রেফারেন্স দেওয়া হচ্ছে, না আমি এপিএ ফরম্যাট ইউজ করেছি, আমি এমএলএ ফরম্যাট ইউজ করেছি, আবার অনেকে বলতেও পারে না। তো জিনিসটা হচ্ছে যে এপিএ ফরম্যাট এমএলএ আমি বলছি আগে গিয়ে, কিন্তু এটা মনে রাখবেন ফুল ফর্ম কি আর কিভাবে ইউজ হয়, এক্সাম্পল দেবো তখন বোঝা যাবে যে কিভাবে ইউজ হয়। বাট এটা ফুল ফর্ম আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন স্টাইল, এপিএ ফরম্যাট। এতে কোয়েশ্চেন আছে, নিচে পাক্কা কোয়েশ্চেন আছে, পুরো পার্ট থেকেই কোয়েশ্চেন আসে, কারণ ওটা আজকাল ইউজিসি এগুলোর ক্ষেত্রে খুবই জোর দিচ্ছে। ইভেন আপনারা দেখেই দেখেছেন যে আজকাল ইউনিভার্সিটির জন্য পিএইচডি ম্যান্ডেটরি হয়ে গেল। তো এরকম অনেক কিছু আছে যার জন্য ইউজিসিও এগুলোতে ভীষণই ফোকাস করছে, তাই এর থেকে কোয়েশ্চেন আসবেই, ঠিক আছে। এবার অ্যাপেন্ডিক্স, এটা বলেছিলাম অলরেডি, আমার বলা হয়ে গেছে এটা নিয়ে। ম্যাটেরিয়াল টু ডিটেল অর লেন্দি ফর ইনকালশন ইন দ্য বডি অফ দ্য স্টাডি, হতে পারে কিছু একটা জিনিস যেটা যেরকম কনক্লুশন হয়, তো এটা ইনক্লুশন হচ্ছে যে যেটাতে কিছু একটা পার্ট যেটা আমি মেইন থিসিসে লিখিনি, এক্ষেত্রে কি হয়েছে না আমি লাস্টে অ্যাড করলাম। বা appendix may also contain information that might clarify the thesis but is routine in nature or indirectly related to the thesis। হতে পারে কিছু একটা জিনিস যেটা থিসিসের সাথে ইনডাইরেক্টলি রিলেটেড, আর যেটা থিসিসটাকে আরো কিছু ক্লিয়ার করবে, এই টাইপের দেখবেন অনেক বইয়ে অ্যাপেন্ডিক্স দেওয়া থাকে। ইভেন আমরা যখন ছোটবেলায় বাংলা বইগুলো পড়তাম তখন কিছু কিছু অ্যাপেন্ডিক্স দেওয়া থাকতো যে এই বানানটা হয়তো থিসিসের মধ্যে ভুল এসে গেছে, এই বইটার মধ্যে ভুল আছে, খুব ভালো করে লেখা থাকতো আমার মনে আছে। তো সেক্ষেত্রে এইভাবে অ্যাপেন্ডিক্সটা লেখা হয়। র ডেটা আর এক্সাম্পলস অফ ক্যালকুলেশন কুড বি ইনকর্পোরেটেড, সেটাও লেখা যেতে পারে যে হয়তো আমি কিছু যেমন আমি বললাম যে আমি রসগঙ্গাধরের মূল পার্টটা দিতে চাই, তো সেটা অ্যাপেন্ডিক্সে দেবো। তো র ডেটা যেগুলো হবে সেগুলো বা এক্সাম্পল অফ ক্যালকুলেশন সমস্ত কিছু অ্যাপেন্ডিক্সে দিতে পারি, যেটা আপনি থিসিসে দেননি বাট থিসিসের সাথে রিলেটেড কিছু একটা। যেরকম আমাদের শরীরের অ্যাপেন্ডিক্স যে যেটা অ্যাকচুয়ালি আছে বাট ওর ফাংশন সেভাবে কিছু নেই, বাট যখনই ওটা প্রবলেম করে তখন আমাদের অপারেশন করতে হয়, তো এই ক্ষেত্রে অপারেশন করতে হবে না, এই ক্ষেত্রে আপনার যদি ইচ্ছে থাকে আপনি দিতে পারেন, না ইচ্ছে থাকলে না দেবেন, আপনার উপর ডিপেন্ড করছে, ওটা ম্যান্ডেটারি নয়। এবার স্টাইল আর ফর্ম কি হবে, ভাববেন না এত জিনিস এত জিনিস, থিসিসে অ্যাকচুয়ালি এগুলো ফলো করতে হয়। আর আমি এখন তো বুঝিয়ে দিচ্ছি, পরে একবার স্লাইড গুলো পড়ে নেবেন, দেখবেন খুবই ক্লিয়ার হয়ে যাবে। পেপার কি ইউজ করা হবে, এটাও কিন্তু গাইডলাইনে বলা হয়েছে। আমি ইচ্ছে মতো ওই দোকানে যে প্রিন্ট আউট বার করি সেই পেজ দিলে হবে না, বলছি ইউজ হাই কোয়ালিটি অ্যাসিড ফ্রি A4 সাইজ পেপার উইথ অনলি ওয়ান সাইড অফ দ্য পেপার। থিসিস একমাত্র এক সাইডে প্রিন্ট বার করতে হবে, আপনি পেজ বা টাকা বাঁচানোর চক্করে যদি ভাবেন যে দুই পেজে করে দেবো, হবে না, ঠিক আছে, এর মাত্র এক সাইডের পেজে করতে হবে। আর হাই কোয়ালিটি অ্যাসিড ফ্রি A4 সাইজ পেপার হবে। এক টাইপের মোটা পেজ হয় যেগুলো অ্যাকচুয়ালি বই টাইপের হয়, তো জেনারেল পেজের থেকে ওটার কোয়ালিটি ভালো হয়, মানে এমনি পেজ হয়তো আমরা ছুতে গেলাম হয়তো ছিঁড়ে গেল, বা কিছুদিন পরে আমরা দেখি জেরক্সের লেখাগুলো অস্পষ্ট হতে থাকে, এক্ষেত্রে কিন্তু সেগুলো হবে না, কারণ পেজটা ভালো ইউজ করা হয়েছে, অনেক বছর এটা ঠিক থেকে যায় যদি আমরা ঠিকঠাক করে এটাকে রাখতে পারি। প্রিন্টিং, তো প্রিন্টিং এর ক্ষেত্রেও একটা হাই কোয়ালিটি লেজার প্রিন্টার ইউজ করা হয়, ঠিক আছে, ফাইনাল কপির জন্য। তো লেজার প্রিন্টার, নর্মাল প্রিন্টারও কিন্তু ইউজ করা হয় না, একটা ভালো প্রিন্টার ইউজ করা হয়। এগুলো আমরা জেনারেলি বাড়িতে করি না, সব জায়গাতেই যে কোনো ইউনিভার্সিটির আশপাশে দেখবেন বাইন্ডিং এর কাজ থাকে, তারাই করে দেয়, আমাদের জাস্ট এগুলো টাকা দিতে হয়। এগুলো ডিপেন্ড করছে ওই দোকানদারের উপর, বলে দিলে ওরা করে দেয়। বাট দ্য থিং ইজ আমাদের একটু ধ্যান দিতে হয়, নাহলে হতে পারে যে কোনো পেপারে বার করে দিলে ফিউচারে গিয়ে আমার প্রবলেম হবে, সেটা যেন না হয়, দেখে নেবেন, চেক করে নেবেন।
আর যদি বাই চান্স নেটে কোয়েশ্চেন আসে বা ফিউচারে আপনাকে কেউ জিজ্ঞাসা করে, আপনি যেন বলতে পারেন যে কোন সাইজের পেপার ইউজ করেছেন বা কেমন টাইপের পেপার ইউজ করেছেন। এবার হচ্ছে হেডিংস। যে হেডিং গুলো দেওয়া হয় সেগুলো কেমন হবে? ইন ডিসিপ্লিন ওয়্যার সেকশন নাম্বারিং ইন নরমালি ইউজ দ্য ফলোইং গাইডলাইন্স অ্যাপ্লাই। ঠিক আছে, যে ক্ষেত্রে হেডিং এর এই গাইডলাইন গুলো অ্যাপ্লাই হবে কি হবে, চ্যাপ্টারের যে টাইটেল হবে, চ্যাপ্টার গুলোর টাইটেল 8 to 14 পিটি সাইজ। ঠিক আছে, তো চ্যাপ্টারের যে টাইটেল হবে সেটা কিন্তু যে ফন্ট সাইজ হবে সেটা 18 to 24 হবে। ঠিক আছে, বোল্ড হবে, যদি ইংলিশে হয়, স্পেশালি সংস্কৃতের ক্ষেত্রে তো আমরা বোল্ড বোল্ড আমরা করতে পারি, বাট সেক্ষেত্রেও আমাদের 18 to 24 ই নিতে হবে। এবার ফন্ট আপনার উপর ডিপেন্ড করছে, যে সংস্কৃত 2003 ইউনিকোড যেটা আপনার ইচ্ছা, বা আরো যেগুলো আছে। তো মেন সেকশন হেডিংস ক্যান বি নাম্বার্ড অ্যাজ চ্যাপ্টার নাম্বার, সেকশন নাম্বার, and in 14 পিটি সাইজ, বোল্ড। হ্যাঁ, আমি পরে একটু আমি জিজ্ঞাসা করব, আপনি নিশ্চিন্তে থাকুন, যা কোয়েশ্চেন হবে আমি ক্লিয়ার জিজ্ঞাসা করে নেবো, টাইম আছে আমাদের কাছে। একটু আমি বলে নিই আগে। তো মেন সেকশন কি হবে না, ক্যান বি নাম্বারড অ্যাজ চ্যাপ্টার নাম্বার, সেকশন নাম্বার এন্ড 14 পিটি সাইজ, বোল্ড। সেকেন্ড হেডিং ক্যান বি নাম্বারড অ্যাজ এক্স ওয়াই জেড। আচ্ছা, আগে এতটা বলি তাহলে ক্লিয়ার হবে। মেন সেকশনে কি হবে না, এক্ষেত্রে মেইন যেটা হেডিং সেটাতে চ্যাপ্টারের টাইটেল দেখুন 18 to 24 পিটি সাইজ হবে, আবার এখানে যে চ্যাপ্টার নাম্বার হবে সেটা আবার 14 পিটি সাইজ হবে। ঠিক আছে, আর প্রত্যেকটা চ্যাপ্টারের সেকশন প্রপারলি ক্লিয়ার হতে হবে। মানে আমি যদি রসগঙ্গাধর আমার যদি ফার্স্ট চ্যাপ্টার যদি আমার কাব্য কারণ হয়ে থাকে, তাহলে আমি কাব্য কারণের ভেতরে যদি আরো কিছু দিচ্ছি, হতে পারে কাব্যের যে আমরা সবাই জানি যে কাব্যের কারণ ওখানে প্রতিভা বলা হয়েছে, প্রতিভার আবার মানে অদৃষ্ট আর বুৎপত্তিজনক হিসাবে দুই ভাগে ভাগ করা হয়েছে। তো এরকম যদি আমি সাবসেকশনে ওটাকে ডিভাইড করেছি, আমি কিন্তু সেটাও লিখতে হবে। মানে যদি চ্যাপ্টার 3 হয়, চ্যাপ্টার 3 যদি আরো কিছু পয়েন্ট ইউজ করছি, মানে সাব পয়েন্ট ইউজ করছি, সেগুলো 3.1, 3.2, পুরোটা কিন্তু আমাকে প্রপারলি লিখতে হবে, সেটা 14 সাইজে হবে, বোল্ড হবে। সেকশন হেডিং ক্যান বি নাম্বারড অ্যাজ এক্স ওয়াই জেড। এই যে তারপরে যদি আবার সেকেন্ড হেডিং হয়, যদি সেক্ষেত্রে সরি সেকেন্ড হেডিং যদি হয়, মানে আমার যে চ্যাপ্টার প্রথমত, ঠিক আছে, ফর এখানে এক্সাম্পল দেওয়া আছে ফর চ্যাপ্টার 3 সেকশন 2, তাহলে আমার লিখতে হবে 3.2। এবারে যদি আরো কিছু সেকেন্ড হেডিং থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাকে তারও নাম্বার দিতে হবে। যে 3.2.4 হতে পারে, যে আমি 3 নম্বর চ্যাপ্টার 2 নম্বর সেকশন সাব সেকশন 4, মানে আমি যা যা সেকশন, যটা সেকশন ভাগের ইউজ করব সেই নাম্বার গুলো কিন্তু আমার প্রপার দিতে হবে। সেটা সাইজ কি হবে, 12। ঠিক আছে, 12 পিটি সাইজ। অ্যান্ড বোল্ড পিটি সাইজ মানে হচ্ছে কিন্তু যেটা ফন্ট সাইজ, ঠিক আছে, আর কিছুই নয়। ফন্ট সাইজ কি হবে, ফার্স্ট সাবহেডিং ক্যান বি নাম্বারড অ্যাজ WXYZ, এন্ড আবার ফার্স্ট সাবহেডিং গুলো হবে, অ্যাকচুয়ালি এত জটিল যদি না ভাবেন, এই সাইজ নাম্বার গুলো দেখে নিন। আর যতগুলো সাবসেকশন হবে সেগুলো কিন্তু ক্লিয়ারলি লিখতে হবে। যে আবার 3.2.4.1 মানে 3 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর সেকশন, তারপর হচ্ছে 4 নম্বর সাবসেকশন, হ্যাঁ সাবসেকশন, তারপর আবার সাবসেকশন 1। ঠিক আছে, সাবসেকশনেরও আবার যদি মানে ভাগ করা হয়েছে, এখানে এই জন্য একটা দাগ দিয়ে হেডিং দিয়ে করা হয়েছে, সাবসেকশন সাবসেকশন 1। ঠিক আছে, ইন 12 পিটি সাইজ, এগুলো পুরোটাই পিটি সাইজ 12 হবে। আর রেগুলার হবে সেকেন্ড সাবহেডিং প্রেফারেবলি আননাম্বারড 12 পিটি ইটালিক। যদি সেকেন্ড সাবহেডিং দেওয়া হয় সেটা জেনারেলি 12 পিটি সাইজে ইটালিক হবে জেনারেলি। ঠিক আছে, তো এটা হচ্ছে হেডিং গুলো কি রকম হবে, প্রপার দেওয়া আছে, কি ফন্ট সাইজ করতে হবে, বোল্ড করতে হবে কিনা, কিভাবে লিখতে হবে। দেখুন আমরা কত কনফিউজ হই, আমরা যখন লিখতে যাই তখন হয়তো বলি যে যারা সিনিয়র থাকে যে আমাকে প্লিজ একটা থিসিস কারোর দেখাবেন, সিনিয়রদের বললাম, বা হয়তো লাইব্রেরিতে গিয়ে খুঁজলাম, কিন্তু দেখুন ইউজিসি প্রত্যেকটা গাইডলাইন দিয়ে দিয়েছে। আমরা যদি বাই চান্স না পাই আমাদের হাতের কাছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এগুলো ফলো করে করতে পারি, যা তা করার কোনো দরকার নেই। এখানে পুরো ক্লিয়ারলি লেখা আছে, সেভাবে ফলো করলে কেউ আপনার কাটতে পারবে না, কারণ এটা হচ্ছে ইউজিসি এর নিয়ম। এরপর কি হচ্ছে, টেক্সট কেমন হবে, টেক্সট এর ফন্ট কি হবে। acceptable fonts generated by word processing program include word এ করা হবে ডেফিনেটলি, সেটা আমরা সবাই জানি, বাট আর নট রেস্ট্রিক্টেড টু টাইম রোমান 12, আমরা জানি টাইমস নিউ রোমান যেটা হয়, বা হেলভেটিকা 12 বা লিটল গোয়েথিক 12।
ঠিক আছে? এটাতে কিছু রেস্ট্রিক্টেড নয়। আপনার যদি ইচ্ছে থাকে আপনি অন্য কোনো ফন্ট ইউজ করতে পারেন। যেমন আমরা সংস্কৃতের ক্ষেত্রে আমার তো টাইম নিউ রোমান করলে হবে না, তাই না? আমার তো সংস্কৃত 2012 হোক বা ইউনিকোড হোক এগুলোতে করতে হবে। তাহলে আমার তো পসিবলই নয়। তো সেরকম যেটা যার উপর ডিপেন্ড করছে সেভাবে করা হয়। দ্য ফন্ট প্রোভাইডেড বাট আমাদেরও কিন্তু ফন্ট সাইজ 12 করতে হয়। ঠিক আছে? দ্য ফন্ট প্রোভাইডেড টু ল্যাটেক্স ইজ অ্যাকসেপ্টেবল। যেগুলো লেটেক্স থেকে অ্যাকসেপ্টেবল হয় সেগুলোই দেওয়া হয়। মানে জেনারেলি আপনার ওয়ার্ডে যেগুলো অ্যাকচুয়ালি ওখানে দেওয়া থাকে সেগুলোই। আপনাকে এক্সট্রা করে ডাউনলোড করে দেওয়ার দরকার নেই। সংস্কৃতের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আমাদের করতেই হয় ইনস্টল, না হলে হয় না। কারণ কম্পিউটার তো অ্যাকচুয়ালি সংস্কৃতের ভাষা বুঝতো না, তাই না? এগুলো পরে এসছে তাই ওখানে মেনশন থাকে না, বাট ওটা অ্যালাউড। বোল্ড অ্যান্ড ইটালিক শুড নট বি ইউজড এক্সেসিভলি ইন দ্য টেক্সট। দেখুন ওখানে হেডিংস এ কিন্তু অ্যালাউ ছিল, বাট টেক্সট যখন আমরা লিখছি আমরা বোল্ড আর ইটালিক ইউজ করব না। আমি পুরো থিসিস এর মেইন টেক্সট গুলো ইটালিক বা বোল্ড করে আমরা করতে পারি না, ঠিক আছে? Furthermore, colored text should not be used. আমরা টেক্সটটাও আবার কালার টেক্সট ইউজ করতে পারি না, আমাদের ব্ল্যাকে লিখতে হবে, ঠিক আছে? যে কোনো কিছু আমরা করতে পারি না। রিনা, অ্যানোটেশন না করলেও চলবে, ঠিক আছে? সরি। হ্যাঁ, স্পেসিং। এবার স্পেস কত দেওয়া হবে এটা প্রচুর লোকে জিজ্ঞাসা করে, থিসিসে কত স্পেস দেওয়া হয়েছে। ইভেন অনেক সময় সুপারভাইজারদের মানে যারা এক্সটার্নাল আছেন তারাও জিজ্ঞাসা করে ফেলেন কত স্পেস দিয়েছো। আমরা অনেকেই জানি না, আমরা তখন বলি কত স্পেস দেওয়া হয়েছিল, 2.5, 3.5 অনেকেই করতে থাকি। এটা হচ্ছে ডাবল অর 1.5 স্পেসিং ইজ রিকোয়ার্ড ফর দ্য টেক্সট। হয় ডাবল স্পেস হবে আর নাহলে 1.5। জেনারেলি 1.5টাই বেশি ফলো করা হয়, যেটা 1.5 স্পেসিং হয়। দেখবেন ওয়ার্ড যারা এই জিনিসগুলো জানেন না তারা একবার পরে যদি ল্যাপটপ আছে বা সাইবার ক্যাফেতে গিয়ে হলো ওয়ার্ডটা ওপেন করবেন, ঠিক আছে? সেখানে দেখবেন স্পেসিং বলে জিনিস থাকে, ফন্ট থাকে, ফন্টের সাইজ থাকে, প্রত্যেকটা জিনিস দেওয়া থাকে। তো এটা কিন্তু অতটাই ডিটেলে বলা হচ্ছে। বাই চান্স যদি কারোর আইডিয়া নেই, আমি জানি সবার আইডিয়া আছে বাট তাও আমি বলে দিচ্ছি। তো স্পেসিং বলেও একটা জায়গাতে কিন্তু অপশন থাকে, সেইখানে আমাদের সেই স্পেসিং এ করতে হয়, ঠিক আছে? অনলি ফুটনোট, লং কোয়েশ্চেনিজ or bibliographies and entires double space between entries। বলা আছে যদি লং কোয়েশ্চেন থাকে, সরি লং কোটেশন, যদি লং কোটেশন থাকে আর যদি ফুটনোট গুলো থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাবল স্পেস দিতে হয়। বা টেবিল ক্যাপশন সিমিলার স্পেশাল ম্যাটেরিয়াল মে বি সিঙ্গেল স্পেস। যদি টেবিল থাকে কিছু বা সিমিলার কিছু টেবিলের মতোই যদি কিছু থাকে সেক্ষেত্রে আবার সিঙ্গেল স্পেস দেওয়া হবে। তো তাহলে আমরা ফুটনোট বা লং কোটের ক্ষেত্রে কি করব, বা বিবলিওগ্রাফির ক্ষেত্রে ডাবল স্পেস দেব, টেক্সটের ক্ষেত্রে সিঙ্গেল স্পেস দেব। আর এক্ষেত্রে কি হবে যে যদি এক্ষেত্রে কি হলো স্পেশাল যদি টেবিল টেবিল কিছু ইউজ করি সেক্ষেত্রে আমরা এটা সিঙ্গেল স্পেস দেব। জিনিসটা জটিল না, আর একবার পড়ে নেবেন। হয়তো ভাবতে পারেন এত কে মনে রাখবে, এত কি করে মনে থাকবে, খুবই ইজি। এগুলো জাস্ট মুখে মুখে, মানে এগুলো আমাদের বেসিক জিনিস রিসার্চের ক্ষেত্রে আমাদের সবাই অ্যাকচুয়ালি জানতে হয়। মানে এগুলো আমাদের যেরকম আমরা এবিসিডি জানি, রিসার্চের এগুলো এবিসিডি, এগুলো আমাদের জানা দরকার। মার্জিন কত হবে, লেফট সাইডে 4 সেন্টিমিটার গ্যাপ থাকতে হবে, ঠিক আছে? টপ বটম এন্ড রাইট 2.5 সেন্টিমিটার, ওপরে আর নিচে এবং রাইট সাইডে 2.5 গ্যাপ থাকবে। দেখুন কেন দেওয়া হয়েছে, কত বুদ্ধি করে গাইডলাইন গুলো করা হয়েছে। দোজ আর নেসেসারি টু অ্যালাউ ফর বাইন্ডিং এন্ড ট্রিমিং। যখন বাইন্ড করা হয় আমরা জানি যে কিছুটা পার্ট ওটার মধ্যে চলে আসে বাইন্ডিং এর মধ্যে, তাহলে এটা যদি 4 সেন্টিমিটার না দেওয়া হয় তাহলে আপনি যেটা লিখেছেন সেটাও কিছুটা ভেতরে চলে যাবে, লোক পড়তে পারবে না। হয়তো প্রথম 2-3টে হয়তো ওয়ার্ড বা প্রথম একটা ওয়ার্ড হয়তো পুরোটা কেটে গেল, তার জন্য লেফট সাইডে 4 সেন্টিমিটার স্পেস দিতে হয়, আর রাইট টপ আর বটমে 2.5 সেন্টিমিটার করে দেওয়া হয়। কত ভালোভাবে করা হয়েছে। পেজ নাম্বার কিভাবে দেওয়া হবে না, preliminary pages of the thesis, that is those proceeding the text are to be numbered in Roman numerals। দেখবেন পেজ নাম্বার বলেও অপশন থাকে, সেখানে রোমান নিউমেরালস আমাদের ইউজ করতে হয়। রোমান রোমান টাইপ যে নাম্বার গুলো থাকে। the first page must not be show the page, মানে প্রিলিমিনারি স্টেজ মানে হচ্ছে যে আমরা এই যে সিনপসিস বা আগের যে পেজগুলো, মেন টেক্সটের আগে যে পেজগুলো ইউজ করছি সেগুলো আমাদের রোমান টাইপে লিখতে হবে, ঠিক আছে? আর সংস্কৃতের ক্ষেত্রে আমরা যদি চাই অ্যালফাবেটিক্যালি, মানে আমরা অ আ করেও দিতে পারি, চলে, ওটা তো মানে বারণ নেই। কিন্তু ইংলিশ বা যারা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে রোমান টাইপের ইউজ করা হয়, যেটা মেন থিসিসের পার্ট নয়, মানে ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার নয়।
যেগুলো হয়তো শুরুতে প্রিফেস বা টেবিল অফ কন্টেন্ট এগুলো আর কি, যদি পেজ নাম্বার দেওয়া হয়, দিতে হয় অ্যাকচুয়ালি, বাট এগুলো এই রোমান নাম্বার দেওয়া হয়। পেজেস অফ দ্য টেক্সট ইটসেলফ of all items following the text should be numbered uh, consecutively throughout the Arabic numbers beginning with number 1 on the first page of the first chapter. Page number should be placed in low right corner or center of the page. Only the numbers should appear, not page 9. এবার বলা হচ্ছে যে ফার্স্ট পেজ মাস্ট নট শোন ইটস পেজ নাম্বার। ফার্স্ট পেজে পেজ নাম্বারটা দেখানো হবে না, ঠিক আছে? ফার্স্ট পেজের পরে থেকে মানে পেজ নাম্বার 2 থেকে আমাকে দেখাতে হবে, আমার পেজ নাম্বার 1 দেখানো চলবে না। Pages of the text itself or it all its item following the text should be numbered uh, consecutively throughout the Arabic numbers. এবার Arabic number মানে যেরকম আমরা 1 2 3 4 যেগুলো দিই সেগুলো beginning with number 1 on the first page of the first, sorry এক্ষেত্রে যে রোমান টাইপের নাম্বার গুলো ইউজ হচ্ছিল সেটার ফার্স্ট পেজে লেখা চলবে না, বাট যখন আমরা থিসিসের মেন টেক্সট ইউজ করছি সেক্ষেত্রে কিন্তু আমরা নাম্বার দিয়ে শুরু করব। 1 on the first page of the first chapter, প্রথম চ্যাপ্টারের প্রথম পেজে পেজ নাম্বার 1 লেখা থাকবে, ঠিক আছে? সেটা কোথায় লেখা থাকবে না লোয়ার রাইট কর্নার অর সেন্টার অফ দ্য পেজ, একদম লোয়ার রাইট কর্নার মানে একদম এরকম কোনায় লিখতে পারি বা একদম মাঝখানে, এরকম না এখানে ওখানে সেখানে দিয়ে দিলাম, সেটা চলবে না, হয় এখানে দিতে হবে নাহলে সেন্টারে দিতে হবে। আর শুধু পেজ নাম্বার দিতে হবে, আমি এমনি লিখতে পারি না যে পেজ 1 পেজ 2, মানে পেজ ওয়ার্ডটা লেখা চলবে না, শুধু পেজ নাম্বারটাই দিতে হবে। টেবিলস এন্ড ফিগার্স, যদি আমি কোনো ফিগার বা টেবিল ইউজ করেছি, যেটা আমি শুরুতেই বলছিলাম যে আমাদের দিতে হয় নাম্বার গুলো, তাই বলা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় কিন্তু ইনসার্ট করতে হবে। এরকম নয় যে আমার টেবিলটা হয়তো ফার্স্ট চ্যাপ্টার রিলেটেড, আমি সেটা থার্ড চ্যাপ্টারে দিয়ে দিচ্ছি বা অন্য পেজে দিয়ে দিচ্ছি, সেটা হবে না। আমার যেখানে যেটা দরকার প্রপারলি আমার ইনসার্ট করতে হবে। ফিগার্স মাস্ট বি নাম্বারড অ্যান্ড ক্যাপশনস আন্ডার দ্য ফিগার্স। কি হয় যে ফিগার গুলোকে নাম্বার দিতে হবে, যেটা বলছিলাম শুরুতেই, ফিগার নাম্বার যদি দেওয়া থাকে সেক্ষেত্রে এটা খোঁজার সুবিধা হয়। তাহলে ওখানে যা নাম্বার, এখানে যা নাম্বার দেওয়া হবে ওখানে গিয়ে কিন্তু কন্টেন্টে এই নাম্বারটাই বসাতে হবে আমাদেরকে। আর ক্যাপশন আন্ডার দ্য ফিগার, ওই যদি আমার বাই চান্স কাব্য কারণ নিয়ে আমার ফিগারটা হয়ে থাকে আমার কিন্তু লিখতে হবে যেটা কাব্য কারণ, বা যদি নব্বনায়ের ভাষায় লেখা থাকে তাহলে ওই অবচ্ছিন্ন অবচ্ছেদক দিয়ে পুরো ডিটেল লেখা থাকবে, ঠিক আছে? টেবলস হ্যাভ দেয়ার টাইটেলস এন্ড নাম্বারস অ্যাবাভ। তো টেবিলের যে সরি ক্যাপশন দেওয়া থাকবে মানে কোনটা নিয়ে লেখা হয়েছে, আর টাইটেলটা উপরে দেওয়া থাকবে, আর নাম্বারটাও মাস্ট হ্যাভ, সরি নাম্বার আর ক্যাপশন তো লেখা হবে, বাট টাইটেল আর নাম্বারটা ওপরেই লেখা থাকবে, ফিগারটা ঠিক ওপরে লেখা থাকবে, নিচে নয়, ঠিক আছে? সেভাবেই কিন্তু এটা লেখা হয়। টেবিলস হ্যাভ দেয়ার টাইটেল এন্ড নাম্বারস অ্যাবাভ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে টেবিলের যে টাইটেল এন্ড নাম্বার সেটা তার সাথে লেখা থাকবে। আর কারণ আমাদের এক জায়গায় টেবিলের টাইটেলেরও নাম্বার দিতে হয়েছিল তাই না, কিন্তু টেবিল নাম্বারটা নিচেই হবে, আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম, এতগুলো জিনিস আছে এটাতে আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি। ড্রয়িং হচ্ছে any material which cannot be typed or computer generated should be drawn with permanent black ink in net or heavy lines। এবার যদি আপনি বাই চান্স কোনো ড্রয়িং ইউজ করছেন সেক্ষেত্রে কিন্তু টাইপ করা কোনো জাতা ছবি দিয়ে দিলে হবে না, ঠিক আছে? একটা প্রপার কম্পিউটার জেনারেটেড হাই কোয়ালিটি ওয়ালা একটা ভালো ছবি দিতে হবে। ফটোগ্রাফস অফ ড্রয়িংস আর অ্যাকসেপ্টেবল, যদি কোনো ড্রয়িং এর ফটোগ্রাফ হয় সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল, বাট এমনি নর্মালি আমি এখান থেকে একটা অ্যানোটেশনে কিছু ড্র করে দিয়ে দিলাম সেটা চলে না, ঠিক আছে? আমার নিজস্ব এরকম ড্রয়িং হবে না। জেরক্স রিপ্রোডিউসড অফ ড্রয়িং আর অ্যাকসেপ্টেবল ইফ দে আর হাই কন্ট্রাস্ট। হ্যাঁ, যদি কোনো ছবির জেরক্স দেওয়া হয় সেটাও হবে যদি সেটা হাই কন্ট্রাস্ট মানে হাই কোয়ালিটি ওয়ালা যদি ভালো ছবি হয় তবে, এটা নয় যে ফাটা ফাটা টাইপের ছবি দেওয়া হলে ওসব চলবে না, ঠিকঠাক একটা প্রপার টাইপের ছবি দিতে হবে। এগুলো আমাদের সংস্কৃতের ক্ষেত্রে এতটাও আসে না, যদি বাই চান্স ছবি দিয়ে থাকেন জেনে রাখুন। মাউন্ট স্মল ফটোগ্রাফস উইথ ব্লু, ফটোগ্রাফ যদি দেওয়া হয় তো তাহলে সেটা হবে, এক্ষেত্রে কি হয়েছিল যদি কোনো কম্পিউটারাইজ ড্রয়িং দেওয়া হয়, এক্ষেত্রে হচ্ছে যদি ফটোগ্রাফ দেওয়া হয় মানে আমি যদি হয়তো কোথাও কিছু ফটোগ্রাফি করেছি বা কিছু সেক্ষেত্রে যদি দিই সেগুলো কি হবে না হাই ক্ল্যারিটি জেরক্স কপি দিতে হবে, ঠিক আছে? সরি, হাই ক্ল্যারিটি জেরক্স কপিজ অফ ফটোগ্রাফস আর অলসো অ্যাকসেপ্টেবল। হাই ক্ল্যারিটি ওয়ালা ভালো ছবি দিতে হবে, মেনলি জেরক্স দিতে হবে ছবির, ডাইরেক্ট ছবি চিটিয়ে দিতে পারবো না, আর ছবিটার কোয়ালিটি ভালো হতে ভালো হতে হবে।
However, high quality scanned images can also inserted into the thesis text. ঠিক আছে, তাই হাই কোয়ালিটি वाला যদি ইমেজেস মানে অনলাইন যদি আমি বাই চান্স কোথা থেকে ডাউনলোড করি আর যদি আমি ক্রেডিটে দিয়ে দিই যে আমি এই ওয়েবসাইট থেকে নিয়েছি, সেটাও ইনসার্ট করা চলে। এবার ফুটনোট, যেখানে যে ফুটনোট দরকার সেটাই দিতে হবে। ইন ডিসিপ্লিনস ওয়্যার ফুটনোটস আর নরমালি ইউজ, দে শুড অ্যাপিয়ার এট দ্য বটম অফ দ্য সেভ পেজ অ্যাজ এ রেফারেন্স। আমার যদি এখানে কিছু আমি কোথা থেকেও নিচ্ছি, এখানে আমার ফুটনোট নিচে দিতে হবে। এখানে নাম্বার 1, তো এখানে ফুটনোট, সরি ফুটনোটে লেখা থাকবে। Footnote should be numbers in Arabic numbers. ওই Arabic numbers হবে 1 2 3 4 হবে footnote. The footnote reference is superscripted and the explanation at the bottom of the page begins with the footnote reference number. Footnote reference এর কি হবে যে এক্সপ্লেনেশনটা প্রপার নিচে দেওয়া থাকবে, যেটা বললাম যে এখানে যদি 1 নম্বর থাকে কাব্য প্রকাশ আছে এত নম্বর শ্লোক, এটা পুরো আমাকে ডিটেল রেফারেন্সের মতো এখানে লিখতে হবে। Footnote should have a smaller font size than the text. আমার টেক্সটটা যেহেতু 12 তে লেখা ছিল তাই ফুটনোটটা 10 এরকম টাইপের একটা সাইজ হবে, সেম সাইজ হবে না, ফুটনোটটা ছোট করতে হবে। সিডিজ আর ডিভিডিস, যদি আমি সিডি আর ডিভিডি কিছু এক্ষেত্রে ইউজ করা হয়, আইডেন্টিফাই উইথ দ্য টাইটেল, নেম অফ দ্য স্টুডেন্ট এন্ড ডেট। আচ্ছা, এক্ষেত্রে টাইটেল, স্টুডেন্টের নেম আর ডেট দিয়ে সিডি আর ডিভিডি বানাতে হয়। তো সেক্ষেত্রে যদি কারুর বাই চান্স আপনার থিসিসকে আপনি লিকুইড ফর্মে করছেন, মানে যদি কি বলবো সফট কপিতে রাখছেন, সিডি ডিভিডি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু টাইটেল মানে থিসিসের টাইটেল, নেম অফ দ্য স্টুডেন্ট এন্ড ডেট ম্যান্ডেটরি, এগুলো দিয়ে বানাতে হয়। দেখবেন যে যারা থিসিস সাবমিট যদি কেউ করেছেন বা এক্সপিরিয়েন্স আছে, আমাদের সফট কপিও কিন্তু বানাতে হয়, সিডি পাঠাতে হয়, মানে শুধুমাত্র হার্ড কপি নয়। আর যখন থেকে করোনা হয়েছে হার্ড কপিটা তো উঠেই যাচ্ছে আস্তে আস্তে, সব জায়গায় সফট কপি দিতে হচ্ছে, মানে অনলাইন সাবমিট করতে হচ্ছে আর সিডি পাঠিয়ে দিতে হচ্ছে, সিডি বা ডিভিডি। সেক্ষেত্রে কিন্তু এটা খুবই ম্যান্ডেটরি মনে রাখার বিষয় যে টাইটেল আর নেম অফ দ্য স্টুডেন্ট ডেট এটা কিন্তু থাকবে। আর কি আছে, কম্পিউটার সফটওয়্যার যদি কিছু ইউজ করা হয় সেটাও দেওয়া যেতে পারে। ডেসক্রাইব ইন সেপারেট সেকশন ইন প্রিফ্যাক্টরি পেজেস, ঠিক আছে, যে সেটা আলাদা করে পেজ, যেরকম লিস্ট অফ ফিগার টেবিলস দেওয়া হয়েছে সেরকম ওয়েব যদি সফটওয়্যার কিছু স্পেশালি কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের লাগে বা সায়েন্স স্টুডেন্টেরও কিছু কিছু ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রপারলি মেনশন করতে হয়। ইফ অ্যাপ্লিকেবল স্টেট রিকোয়ারমেন্টস ফর দ্য ইউজ অফ দ্য সফটওয়্যার, কিভাবে ইউজ হয় সেগুলো দিতে হয়। এগুলো আমাদের এতটাও জানার নেই, বাট যদি ইউজ করা হয় কোনো সফটওয়্যার সেটা আমাদেরকে প্রপারলি দিতে হয়। বাইন্ড কিভাবে হবে, binding will be arranged by the library for a fee. In order to ensure consistency, at least 2 copies of the thesis should be submitted to the library of the campus concerned. বাইন্ডিংটা কিন্তু লাইব্রেরি থেকে অ্যারেঞ্জ করা হবে, যেটা ইউজিসির গাইডলাইন, বাট আমাদের লাইব্রেরি গুলো করে না, আমি জানি না বেঙ্গলের। আমার যা দেখা আমাদেরকে বাইন্ডিং নিজেদেরকে করতে হয়। আর এই পরে ফি, থিসিস সাবমিশনের একটা ফি থাকে, বাট বাইন্ডিং এর ফি নিজেকেই দিতে হয়। আর সেটা যথেষ্ট, মানে এতগুলো কপি করার জন্য লাগে যথেষ্ট টাকাটাই লাগে, মোটা একটা অঙ্কের টাকাই লাগে, মোটামুটি 8-10 হাজার টাকার মতো খরচা পড়ে যায়। আমি পন্ডিচেরি রেট বলছি, বেঙ্গলে হয়তো একটু কম হবে কারণ ওখানের সংস্কৃতের হিসাবে এটা একটু বেশি লাগে, যাই হোক। তো ইউজিসির গাইডলাইন অনুযায়ী বাইন্ডিং কিন্তু লাইব্রেরি থেকে হবে। আমাদের ইউজিসি গাইডলাইনটা এখন জানতে হবে, আমি পার্সোনালি কি করছি সেটা আলাদা ব্যাপার, বাট যদি বাই চান্স কোয়েশ্চেন আসে তাহলে কিন্তু বাইন্ডিং হবে লাইব্রেরি থেকে। একটা ফি নেবে তার জন্য, ওরা মিনিমাম চার্জ করবে, আর অ্যাটলিস্ট 2 কপিজ হবে, কোথায় থাকবে না লাইব্রেরিতে সাবমিট করতে হবে। এটা কিন্তু একদমই করতেই হয়, লাইব্রেরিতে 2 কপি সাবমিট করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে থিসিস সাবমিটের নিয়ম। এপিএস স্টাইল কি আর এমএলএস স্টাইল কি সেটা বলে দিচ্ছি, তারপর যা কোয়েশ্চেন থাকবে নিচ্ছি, জাস্ট আর 2-3 মিনিট লাগবে। এপিএস সাইটেশন স্টাইল, ঠিক আছে, এই যে রেফারেন্স দেওয়া হবে আমরা এপিএস স্টাইল ফলো করি, যার ফুল নেম হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। সেটা কখন হয়েছিল না, আমেরিকান, এপিএস স্ট্যান্ডস ফর আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, দ্য সায়েন্টিফিক অর্গানাইজেশন দ্যাট অ্যাসেম্বল দ্য পাবলিশিং ম্যানুয়াল অফ দ্য এপিএ ফরম্যাট। তারা এপিএ ফরম্যাটটা একটা সায়েন্টিফিক অর্গানাইজেশন তারা বের করেছিল। দ্য স্টাইল ওয়াজ ডেভেলপড ইন 1929। এসব থাকে না অ্যাকচুয়ালি, উদাহরণ থাকে, বাই এ গ্রুপ অফ সায়েন্টিস্ট টু স্ট্যান্ডার্ডাইজ দ্য সায়েন্টিফিক রাইটিং। আপনি কিছু একটা লিখতে যাচ্ছেন, সেটা সায়েন্টিফিক্যালি কিভাবে লেখা যায় সেই হিসাবে তারা ডেভেলপ করে, যেটাকে তারা নাম দেয় এপিএস স্টাইল, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। মানে বোঝাই যাচ্ছে যে সায়েন্টিস্টটা আমেরিকারই তারাই ছিল আর কি, আমাদের ইন্ডিয়ান নয়। It is created
in the hopes that it would be provided a coherent and professional manner of citing source, setting a book in print. দেখুন, আমার থিসিসে আমি একরকম ফরম্যাটে লিখে দিলাম বা একরকমের রেফারেন্স দিয়ে দিলাম, আরেকজনের আরেকটা দিয়ে দেওয়া হলো, এরকম ভাবে কিন্তু হয় না। একটা স্ট্যান্ডার্ড দিতে হয় যাতে যারা জানে না তারাও যেন বুঝতে পারে। এরকম নয় যে অনেক তো নতুন স্টুডেন্ট আছে যারা গ্রাজুয়েশন করছে, তাই না? তারা কি করে বুঝবে এসব রেফারেন্স এসব? যাতে তাদেরও অসুবিধা না হয়, যাতে তারাও খুব ইজিলি বুঝতে পেরে যায়, তার জন্য কিন্তু একটা স্ট্যান্ডার্ড রেফারেন্সের স্টাইল বলা হয়েছে, যেটাকে এপিএ বলে নাম দেওয়া হয়েছে। তো সেটা কেমন হবে? ঠিক আছে, যেটা স্ট্রাকচার হবে এরকম, প্রথমে অথরের নাম থাকবে, তারপর হয়তো মানে অথর অ্যান্ড অথরের নেম, প্রথমে তারপর অ্যাকচুয়ালি অথর বলতে এখানে অথরের টাইটেল থাকে, তারপর তার নাম, ইয়ার অফ পাবলিকেশন। প্রসেনজিৎ বাবু একটু অ্যানোটেশনটা বন্ধ করুন, ওটা আপনি যেটা টাচ করছেন ওটা অ্যানোটেশন হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে এত টাচ করতে হবে না, প্রবলেম হবে বাকিদের। মেবি ওনার স্ক্রিনের প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি। তো কি হবে? টাইটেল অফ দ্য ওয়ার্ক, পাবলিশার্স, সিটি অ্যান্ড স্টেট পাবলিশার্স। ঠিক আছে, তো অথরের নাম দেওয়া হবে, তারপর অথরের টাইটেল, অথরের নাম, ইয়ার অফ পাবলিকেশন, কোন ইয়ারে পাবলিশ করা হয়েছে সেটা লেখা থাকবে, তারপর টাইটেল অফ দ্য ওয়ার্ক, যেটা কাজ করা হয়েছে সেই টাইটেল লেখা থাকবে, তারপর পাবলিশারের শহর, মানে কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি পাবলিশ হচ্ছে আর কোন স্টেট থেকে পাবলিশ হচ্ছে। এটা হচ্ছে এপিএ ফরম্যাটের উদাহরণ, ঠিক আছে? এই সরি, মানে কিভাবে স্ট্রাকচার লেখা হবে এটা হচ্ছে উদাহরণ। কারো যদি নাম হয় ফিন্নি, তো ওনার টাইটেল অ্যাকচুয়ালি ওনার নাম জে ফিন্নি, ঠিক আছে? তো ওনার নাম প্রথমে টাইটেল লেখা হবে ফিন্নি, তারপর লেখা হবে জে, তারপর কোন ইয়ারে পাবলিশ হয়েছে, তো 1970 তে পাবলিশ হয়েছে, ইয়ার অফ পাবলিকেশন দিলাম 1970, টাইটেল অফ দ্য ওয়ার্ক কি, টাইম অ্যান্ড এগেইন, হতেই পারে ওনার কাজের এরকম আর কি, টাইম অ্যান্ড এগেইন। এবার পাবলিসিটি, উনি নিউ ইয়র্কার, তাই নিউ ইয়র্ক এনওয়াই শর্টে লেখা হয়েছে, অ্যান্ড স্টেট অফ দ্য পাবলিশার, তো সিমন অ্যান্ড স্কস্টার সামথিং, মেবি প্রোনাউন্সিয়েশন আমি ভুল করছি, সিমন অ্যান্ড স্কস্টার্স সামথিং। তো ফিনিজের লেখা, তারপর ইয়ার অফ পাবলিকেশন হবে, টাইটেল অফ দ্য ওয়ার্ক হবে, কোন জায়গা থেকে হয়েছে, এন্ড স্টেট অফ দ্য পাবলিশার্স। এইভাবে হবে এপিএ ফরম্যাট। সেকেন্ড একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ইউজ করা হয় যেটা এমএলএ, যেটার নাম হচ্ছে এমএলএ, মানে এই মন্ত্রী মিনিস্টার এমএলএ তে যাবেন না, এটা ফন্ট সাইজ, এই সরি রেফারেন্সের বলা হচ্ছে, মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, যার ফুল ফর্ম, ঠিক আছে? তো মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন কি হলো, একটা হ্যান্ডবুক প্রোভাইড করে, গাইডলাইন, যেটা এমএলএ সাইটেশন বা ফরম্যাটিং একাডেমিক পেপার। তো সেটা অ্যাকচুয়ালি কিভাবে লেখা হয় আমি দিয়েছি, আমি পাইনি যেটা কখন অ্যাকচুয়ালি ডেভেলপ হয়েছে বা কিছু, বাট এটা খুবই স্ট্যান্ডার্ড, জেনারেলি এটাও ইউজ করা হয়, হয় এপিএ ইউজ করা হয়, না হলে এমএলএ ইউজ করা হয়। সেটা কিভাবে লেখা হবে, এক্ষেত্রেও কিন্তু টাইটেল আর নেম লেখা হবে সেম ওই এপি এর মতোই। তো এনার নাম হয়তো, আমি জাস্ট ইন্ডিয়ান দিয়ে এটা করেছি, ওনার নাম হয়তো নীলিমা সেনগুপ্তা, তো উনি কি করবেন, প্রথমে লিখবেন সেনগুপ্তা, দেন নাম লিখবেন নীলিমা, এপি এর মতো। এপিএ তে অনেক সময় হয়তো নামটা নাও লিখতে পারে, শুধু টাইটেলটা দিয়েও ছেড়ে দিতে পারে, এটা অনেক সময় দেখা যায়। বাট এমএলএ তে টাইটেলের পরে নাম থাকবেই, তারপর হচ্ছে, এবার দেখুন ইয়ার অফ পাবলিকেশন নয় কিন্তু, ওর থিসিসের টাইটেল, ঠিক আছে? এই ফান্ডামেন্টালস অফ দ্য মার্কেট, এটা হচ্ছে থিসিসের টাইটেল। তারপর হচ্ছে মার্কেট রিভিউ, টপিকটা কিসের উপর, মার্কেট রিভিউ, মানে আমার যদি আহ যদি আমার মধুসূদন বিবৃতি বাই চান্স টাইটেলের নাম হয় আমার রসগঙ্গাধরের উপর কাজ, তো তাহলে তারপর আমার রসগঙ্গাধর লিখতে হবে, আর তারপর কোন ইয়ারে পাবলিশ হয়েছে এটা লিখতে হবে। এবার যদি আমার ইচ্ছে থাকে যে পাবলিকেশনটা লেখার, আমি লাস্টে দিতে পারি, বাট এটাই মেনলি এটার ফরম্যাট, প্রথমে হচ্ছে টাইটেল, দেন নেম, তারপর থিসিসের টাইটেল, আমার থিসিসটা কিসের রিলেটেড, আর তারপর ইয়ার। দেখুন এত কিছু কেন করা হয়েছে, যেটা আমি বলছিলাম, ওভারঅল আমাদের মনে রাখতে হবে আমার থিসিস যেন একটা স্ট্যান্ডার্ড হয়, এরকম না শুধু আমার জন্য বা আমার ইউনিভার্সিটিটার জন্য, এটা যেন স্ট্যান্ডার্ডাইজ হয়, এটা যেন অল ওভার ইন্ডিয়া বা আউট অফ ইন্ডিয়া অ্যাকসেপ্টেবল হয়, তাই আমাদের সবসময় এই স্ট্যান্ডার্ড গুলো ফলো করে চলতে হয়, আমি আমার ইচ্ছে মতো করে দিতে পারি না। হ্যাঁ, এটা তো আমি বলেছি। এবার যার কোয়েশ্চেন থাকবে আমাকে বলতে পারেন, আমি আনমিউট, কি বলে, হ্যান্ড রেজ করুন, আমি আনমিউট করে নিচ্ছি।
তখন একজন কেউ হ্যান্ড রেজ করেছিলেন, আবার করুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, রথিন বিশ্বাস। ঠিক আছে, দাঁড়ান এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, রথিন বিশ্বাস, আপনি আনমিউট করবেন, করতে পারবেন, দেখুন বলুন। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনার এই গ্লোরিয়াস প্রেজেন্টেশনের জন্য। থ্যাংক ইউ। যদিও আমি অ্যাজ আ রিসার্চার একদমই নবীন এবং অনেক কিছুই জানি না, হ্যাঁ হ্যাঁ তো সেই জন্য কিছুটা হয়তো চর্বিত চর্বণের মতো প্রশ্ন হবে। তো প্রশ্নটা এরকম যে আমি এর আগেও বিভিন্ন জায়গায় প্রশ্ন করেছি যে থিসিস আর ডিসার্টেশন, হুম। তো এটা কি এক নাকি এটা কিছুটা ডিফারেন্স আছে, কিভাবে বলবো? তো আমার সেক্ষেত্রে ফার্স্ট আমার পড়ানোর, হ্যাঁ বলুন বলুন বলেন, তারপর বলছি। তো সেক্ষেত্রে আমাকে নানা রকম ভাবে প্রশ্ন, মানে আমাকে প্রশ্নটা করার জন্য আমাকে তিরস্কার করা হয়েছে যে থিসিস ডিসার্টেশন একই, এরকমও বলা হয়েছে। আবার বলা হয়েছে যে আপনি যেটা পরবর্তীতে বললেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন দেশ অনুযায়ী সেটাকে তারা বিভিন্ন রূপে নাম দিচ্ছে। তো সেটা কিছুটা বুঝতে পেরেছি আপনার মানে যে মানে আপনার সেশনে। এবং আরেকটা জিনিস ম্যাডাম, এই যে বিবলিওগ্রাফি এবং যেটা বললেন রেফারেন্স, সেটা অনেকটাই ক্লিয়ার হলো, অনেকের কাছেই জিজ্ঞেস করে পাইনি উত্তর। আচ্ছা আর আপনি যেটা বললেন যে ওই অ্যাপেন্ডিক্স, তো সেই অ্যাপেন্ডিক্সটা পুরোপুরি ক্লিয়ার হলো না, আপনি যদি আমায় ওইটা একটু বলেন আচ্ছা, তাহলে আমি খুব ভালো লাগবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আহ পরের Okay, কোয়েশ্চেনও ধন্যবাদ। দেখবো। হ্যাঁ, আপনি মিউট করে নিন। দেখুন, থিসিস আর ডিসার্টেশনের পার্থক্য আমি পড়ানোর শুরুতেই বলেছি, ঠিক আছে? যে যখন এটা 2 বছরের একটা কোর্স বা এমএএমএসসি এর জন্য ইউজ করা হয় তখন সেটাকে বলা হয় ডিসার্টেশন, যখন পিএইচডি থিসিসের জন্য আমরা করছি সেটাকে বলা হবে পিএইচডি থিসিস। অল ওভার ইন্ডিয়াতে এটা অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? আউট অফ ইন্ডিয়া মানে আদার কান্ট্রিতে আলাদা আলাদা নাম হতে পারে, বাট ইন্ডিয়াতে যেগুলো ছোট মানে অনেক জায়গাতে ইউজি তেও সাবমিট করতে হয় সেটাকেও বলা হবে ডিসার্টেশন, ঠিক আছে? বাট এমএ এমএসসি যেটা ছোট ফর্মে হবে, কম টাইমে সাবমিট করতে হয়, প্রজেক্ট রিপোর্টের ক্ষেত্রে আলাদা, জেনারেলি থিসিস হিসাবে ডকুমেন্টেশন হিসাবে যেগুলো বাইন্ডিং করে দেওয়া হয় সেটাকে ডিসার্টেশন বলা হবে। থিসিস বলা হবে যেটা আমরা পিএইচডি ডক্টরাল ডিগ্রির জন্য করছি, ঠিক আছে? আর বাকি বিবলিওগ্রাফি রেফারেন্স তো আপনি বুঝেছেন, অ্যাপেন্ডিক্স আমি বলে দিচ্ছি, পরের কোয়েশ্চেনটা জেনে নিই তাহলে সুবিধা হবে। চণ্ডীদাস, হ্যাঁ আপনি আনমিউট করুন চণ্ডীদাস বাবু, আনমিউট করুন। হ্যালো। হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলছিলাম বিবলিওগ্রাফি এবং শুনতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। হ্যাঁ, বিবলিওগ্রাফি এবং রেফারেন্সের জায়গাটা যদি আরেকবার বলেন, ওখানে আচ্ছা, ঠিক আছে হয়নি ঠিক মতো। ঠিক আছে, হ্যাঁ বলছি। আর পিঙ্কি ভৌমিক, হ্যাঁ পিঙ্কি ভৌমিক আনমিউট করতে পারেন, আপনাকেও আমি অ্যাক্সেস দিয়েছি। হ্যাঁ বলুন। হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম যে বিবলিওগ্রাফিতে আমরা যেই বইয়ের নামটা দেব, তো হুম, রেফারেন্স আমি সেই বইয়ের থেকে কোনো একটা শ্লোক যদি নিই সেটা কি রেফারেন্সে দিতে হবে সেটা জানার ছিল। সেটাই দিতে হবে। আপনি যদি আপনি যদি ওই বললাম না আচার্য বিশ্বেশ্বরের কাব্য প্রকাশ থেকে ফলো করছেন, তাই না? হয়তো কাব্য প্রকাশে কাব্যের লক্ষণ, তাহলে আপনাকে কিন্তু বিবলিওগ্রাফিতে অ্যাকচুয়ালি ওই বইটাই দিতে হয় প্রাথমিক সোর্সে, যেটা প্রাইমারি সোর্সে। কারণ আমি যদি আপনার থিসিসটা খুঁজি, আপনি যদি দিয়েছেন পেজ নাম্বার 70, তো আমি যদি আচার্য বিশ্বেশ্বরের লেখা বইটা খুঁজি আমি, তাহলে পেজ নাম্বার 70তেই পাবো। কিন্তু আপনি যদি একটা এই বইয়ের পেজ নাম্বার দিয়েছেন, অন্য বইয়ের হয়তো নাম দিয়েছেন, হয়তো শ্লোক নাম্বারের ক্ষেত্রে আমাদের ইজি হয়, বাট তবুও যদি পেজ নাম্বার আমরা ফলো করছি আমাদের প্রচন্ড অসুবিধা হবে খুঁজতে। তাই সবসময় মনে রাখবেন প্রাইমারি সোর্সে আপনি রেফারেন্সে যে শ্লোক নাম্বার ইউজ করেছেন, যে বই থেকে নিয়েছেন, বিবলিওগ্রাফির প্রাইমারি সোর্সে সেই বইয়েরই নাম হতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। না হলে পরের জনের মানে আপনি নিজেই হয়তো পরে ফিউচারে খুঁজবেন, খুঁজে পাবেন না, দেখবেন। এটা কিন্তু ম্যান্ডেটরি, ওটাই দিতে হয় প্রাইমারি সোর্সে, ঠিক আছে? তাহলে আমি কি করে আচ্ছা, জানবো যে ওকে কোন ম্যাম। বইয়ের আপনি পেজ নাম্বার 70 দিয়েছেন? একটা বই, কাব্য প্রকাশের প্রচুর বই বাজারে উপলব্ধ, বাংলা অনেক বই আছে, হিন্দি অনেক বই আছে, সংস্কৃতের ঝলকি করার বইটা এত ভালো বলার নেই, ঠিক আছে? কিন্তু আমি হয়তো আচার্য বিশ্বেশ্বরই ফলো করেছি, কারণ আমার এম এর সময় ওই বইটা আমাকে প্রোভাইড করা হয়েছিল। তো আমি এবার ওটার থেকে দিচ্ছি। এবার আমি পেজ নাম্বার দিলাম 18, আপনি ঝলকি করার বই 18 খুঁজেন, কোথাও পাবেন না, তাই না? তাই প্রাইমারি সোর্সে আমি যে বইটা ফলো করেছি সেটাই দিতে হবে, ঠিক আছে? সোমা সরেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ম্যাম। হ্যাঁ, সোমা সরেন।
হ্যালো ম্যাম, শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম, যেটা ফরম্যাট স্ট্রাকচার যেগুলো বলছিলেন সেগুলো কি মানে হচ্ছে কমা এগুলো মাস্ট দিতেই হবে যেমন দেওয়া আছে সব? কোনগুলো ফরম্যাট এন্ড স্ট্রাকচারে? হ্যাঁ হ্যাঁ, যে হ্যাঁ ডট হ্যাঁ, গুলো দেওয়া আছে যেরকম 3.2.1, ওই তো ওগুলো অ্যাকচুয়ালি ডট বলতে পয়েন্ট দেওয়া, 3.2.1 এরকম টাইপের। ঠিক আছে, তো সেভাবেই লিখতে হয়। তারপরে যেগুলো বললেন এপিএ হ্যাঁ 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 ফরম্যাট হ্যাঁ হ্যাঁ স্ট্রাকচার যেগুলো হ্যাঁ হ্যাঁ, 10 কমা ডট যেখানে যেরকম থাকে সেভাবে লিখতে হয়, না হলে বোঝা যায় না, ওটা নিয়ম আছে। একদম ঠিক। আচ্ছা, হুম 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 থ্যাংক হুম। আচ্ছা, শান্তি, শান্তি দাস। হ্যালো, আপনি আনমিউট করতে পারেন, শান্তি দাস। আচ্ছা, উনি হয়তো বুঝতে পারছেন না, যাই হোক আমি একবার এটা বলে দিই, তারপর আরেকটা কোয়েশ্চেন আছে রঘুবীর বাবুর, আমি জিজ্ঞাসা করছি, আগে এটা আমি শেষ করে নিই। রেফারেন্স আর বিবলিওগ্রাফির ডিফারেন্স বলা হয়েছিল, আর অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স হচ্ছে আর কিছুই না, ওই স্লাইডটা যেতে টাইম লাগবে অ্যাকচুয়ালি। আপনি একটা বইয়ে কিছু জিনিস ফলো করেছেন আপনার থিসিসে, বাট যেটা ডাইরেক্টলি আপনার থিসিসের সাথে কানেক্টেড নয়, হয়তো এক্সটার্নালি কানেক্টেড, আর আপনি চাইছেন যে এটাও যদি দিয়ে দিই পরে হয়তো সুবিধা হবে বোঝার জন্য, সেটা আপনি অ্যাপেন্ডিক্সে 2-3টে পেজে দিয়ে দিলেন। হয়তো দিলেন কিছু শব্দের অর্থ, যদি বাংলায় কেউ কাজ করছে, হয়তো কোনো একটা জটিল কুজ্ঝটিকা শব্দ ইউজ হয়েছে, হয়তো আমি কুজ্ঝটিকা শব্দের মানে জানি না, তো আপনি দিয়ে দিলেন ওক্ষেত্রে যে অ্যাপেন্ডিক্সে যে আমি এই যে কুজ্ঝটিকা শব্দটা ইউজ করেছি, যেটার শাব্দিক অর্থ এটা হয়। ঠিক আছে, তো সেইভাবে কিছু কিছু জিনিস যেগুলো হয়তো আমি আমার থিসিসে ইউজ করছি, কিন্তু যেটা আমি টেবিলস বা জেনারেলি আমি টেক্সটের মধ্যে দিতে পারিনি, এক্সট্রা হিসাবে আমি কিছু দিচ্ছি যেটা আমার থিসিসের সাথে রিলেটেড, বাট ডাইরেক্টলি নয়, মানে আমি না দিলেও হবে। ঠিক আছে, আমি যদি না দিই তাও চলবে, এটা নয় যে আমি দিতেই হবে, কিন্তু আপনার যদি ইচ্ছে হয় যে এক্সট্রা একটু ইনফরমেশনের জন্য আপনি দিতে পারেন। আপনি অনেক বইয়ে দেখবেন যে লাস্টে অ্যাপেন্ডিক্সটা দেওয়া থাকে, যে হয়তো বাই চান্স কোনো একটা ওয়ার্ড বারবার ইউজ হয়েছে, বা একটা কোনো টেক্সটের যেটা মেন টেক্সট, ঠিক আছে, যেরকম বললাম যে আমি চাই যে রসগঙ্গাধরের যেটা মূল পাঠ, আমরা যে বইগুলো পাই তাতে তো আমাদের যারা অনুবাদ করেছে অনুবাদকদের গুলোও দেয়া থাকে যে হ্যাঁ এবার আমি কাব্য নিরূপণ করতে যাচ্ছি, এটা তো রসগঙ্গাধরকার বলেননি আমি এবার কাব্য নিরূপণ করতে যাচ্ছি, উনি তো অনুবাদ করে বলছেন, উনি ডাইরেক্ট কাব্যের হয়তো লক্ষণ দিয়েছেন। তো এটা যে আমি যখন মূল পাঠে আমি যদি লিখতে যাই, আমি ওগুলোকে অমিট করে জাস্ট শুধু রসগঙ্গাধরের পণ্ডিতরা জগন্নাথ কি বলে গেছেন সেটাই লিখবো। ঠিক আছে, তো সেটা হয়তো আমি অ্যাপেন্ডিক্সে দিতে পারি। বা আমি হয়তো নব্বনের কোনো টার্ম বারবার ইউজ করেছি, অবচ্ছেদ্য অবচ্ছেদক, ঠিক আছে, তো আমি সেটা চাইছি একটু যাতে যখন পরে পাঠক পড়বে বা আমি নিজে হয়তো যদি দেখি বা কিছু, সবার যাতে সুবিধা হয়, তো তার জন্য আমি অবচ্ছেদ্য অবচ্ছেদক মানেটা আলাদা করে বুঝিয়ে দিয়েছি কোথাও। এগুলো আমি অ্যাপেন্ডিক্সে দিলাম, আমি না দিলেও চলতো, বাট আমি এজন্য দিলাম যদি কেউ থিসিসটা পড়ে, যদি কেউ দেখে তার এটা ক্লিয়ার হবে। ঠিক আছে, আর রেফারেন্স আর বিবলিওগ্রাফি যেটা বলা হচ্ছিল, আসি, এক মিনিট, আচ্ছা আগেই আছে, ঠিক আছে, আমি এমনিতেই বলে দিচ্ছি। রেফারেন্স আর বিবলিওগ্রাফির কিছুই না, রেফারেন্স হচ্ছে আপনি একটা বই থেকে কোট নিচ্ছেন। ঠিক আছে, যে হয়তো আমি যদি বলি যে যে কোনো কিছু কোট, হয়তো এডুকেশন ইজ অনলি পসিবল থ্রু হার্ড ওয়ার্ক, এটা হয়তো কেউ একটা বলে গেছে, আমি যদি দেখবেন ফার্স্ট দিনের স্লাইডের লাস্টে ছিল যে হার্ড ওয়ার্ক ইজ দ্য মেইন কি অফ সাকসেস, ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা, মানে বলা ওনার। তো আমি এটা যখনই ইউজ করবো আমার ডক্টর এপিজে আব্দুল কালামের, সেদিন তো আমি জাস্ট বলেছিলাম বলে কোটে ওনার নামটা লিখিনি, বাট আমি বলে দিয়েছিলাম, আর আমি যখন এটা ডকুমেন্টেশন হিসাবে খাতায় বা বইয়ে কোথাও আমি থিসিস হিসাবে লিখবো, আমায় লিখতে হবে যে এটা ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা। ঠিক আছে, তো ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন উনি যদি বাই চান্স কোনো একটা বইয়ে লিখেছেন, যেমন উইংস অফ ফায়ার যদি উনি লিখে গেছেন ওটাতে, তো উইংস অফ ফায়ারে ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন পেজ নাম্বার এততে আমরা পাবো, সেটা হচ্ছে রেফারেন্স। যদি সংস্কৃতের স্টুডেন্ট হন তাহলে হয়তো কোনো একটা শ্লোক নাম্বার, ধরুন মেঘদূতের মঙ্গলাচরণ, আমরা বলবো যে মেঘদূত, তারপর হয়তো কমেন্টেটর হয়তো যে কোনো কেউ হতে পারে, আমাদের অনেকজন আছে, আমি হয়তো ধরলাম ওনার নাম ছন্দক, তো ছন্দকের লেখা মেঘদূত শ্লোক নাম্বার 1,
তাই না? মেঘদূত শ্লোক নাম্বার 1 ছন্দক, সেটা হবে রেফারেন্স। কিন্তু আমি বিবলিওগ্রাফিতে গিয়ে কি করব, আমি এই যে বইটা ইউজ করেছি সেই বইটা দেব, যে এই এপিএস স্টাইল বা এমএলএস স্টাইলে আমি লিখবো যে এই বইটা এই রাইটারের লেখা, মানে আমি যে রাইটারের বইটা ইউজ করছি। আজকাল তো আর আমরা কালিদাসের মেঘদূত ডাইরেক্ট ইউজ করছি না, আমার কাছে তার অনুবাদ করা বা তার কমেন্টেটরের কোন একটা বই আমাদের হাতে উপলব্ধ হচ্ছে, তো সেটা লিখবো। সেটা হতে পারে যে যেমন কাব্যপ্রকাশের ঝালকিকার বলছিলাম, তো সেক্ষেত্রে এক্ষেত্রে ছন্দক বললাম, হতে পারে ওনার নাম দাশগুপ্ত ছন্দক বা সেনগুপ্ত ছন্দক, তো আমি লিখলাম সেনগুপ্ত ছন্দক। তারপর বইটার নাম লিখলাম হয়তো মেঘদূতের আহ কি বলবো, কালিদাসের মেঘদূত হয়তো বইটার নাম। তারপর বইটা কি রিলেটেড না, মেঘদূত, তারপর কোন ইয়ারে পাবলিশ হয়েছে, তো সেটাকে বলা হবে বিবলিওগ্রাফি। যে ক্ষেত্রে আমি বইটার নাম দিচ্ছি, আমি কোন বইটা ইউজ করেছি। প্রথমে প্রাইমারি বইয়ের লিস্ট হয়, তারপর সেকেন্ডারি বইয়ের হয়। সেকেন্ডারি বইয়ে হয়তো আমি আরো কাব্যপ্রকাশের অনেকগুলো বই পড়লাম, মেঘদূতের অনেকগুলো বই পড়লাম, সেগুলো হবে। বাট আমি যেখান থেকে কোডটা ফলো করেছি সেটা কিন্তু আমার প্রাইমারি সোর্সে বিবলিওগ্রাফিতে লিখতে হবে। আমি আশা করি বোঝা গেছে। আর একটা কোয়েশ্চেন নিয়ে নেব, আর কেউ? এস এম কে আছেন? হ্যালো, হ্যাঁ ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ, নামটা একটু বলবেন? সৌগত মন্ডল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি ম্যাম, ওই ডিজার্টেশন শোনা যদি যাচ্ছে। করি তাহলে হ্যাঁ ওই থিসিসের নিয়ম অনুযায়ী করতে হবে না এর জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? ডিজার্টেশনও, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, ডিজার্টেশনও থিসিসের নিয়ম অনুযায়ী হয়, শুধু সাইজ ছোট হবে, মানে এত বড় থিসিসের মতো হবে না আমাদের, আর কিছুই না, বাকি রুলস একই। আচ্ছা ঠিক আছে, একই রকম ভাবে, হ্যাঁ। থ্যাংক ইউ। ওই জন্যই তো সবাই কনফিউজ হয়ে যায় যে থিসিস আর ডিজার্টেশনের মধ্যে পার্থক্য কি। বাট ওই এমএ এমএসসি তে বা গ্রাজুয়েশনে যেগুলো সাবমিট হবে ডিজার্টেশন, ডক্টরাল ডিগ্রির জন্য যেটা হবে সেটা হবে থিসিস। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। আর রঘুবীর বাবু বলুন। হ্যাঁ, আমি আনমিউট করার আপনাকে অপশন দিয়েছি, বলুন। হ্যাঁ, হ্যালো, আপনি আনমিউটই আছেন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম, যে লিটারেচার রিভিউতে বললেন যে যে আমরা যে কোনো একটা যে টপিক আমরা যে চুজ করব, সেখানে মানে যখন আমরা প্রেজেন্টেশন দিতে যাবো ওনারা বলবেন যে কাজ হয়ে গেছে, আমি এটা বুঝলাম তো? হুম হুম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা তো এটা করতে পারি যে আমি যে টপিকটা চুজ করবো সেই টপিকের পূর্ববর্তী কি, মানে সেই টপিক কি কি কাজ হয়েছে, হ্যাঁ সেগুলো তো আবার তো একটা নোট ডাউন করতে পারি না? সেটাই তো লিটারেচার রিভিউ, সেটাই আপনার লিটারেচার রিভিউ, আর কিছু নয়। আপনি ওখানে ওইটাই দেবেন যে এর আগে কি কি কাজ হয়ে গেছে, আর সেক্ষেত্রে আপনি নিজেকে ডিফেন্ড করতে পারবেন যে আমার টপিকটা অন্যদের থেকে কোথায় আলাদা, কারণ এই যে আমি লিস্টটা দিচ্ছি এই কাজগুলো আগে হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি এইগুলো দিতে যাচ্ছি। বোঝা গেল? হ্যাঁ, এগুলো থিসিস পেপারে অ্যাড করতে হবে, দিতে হবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম আপনি যেটা বললেন এখন এই কোভিড এর জন্য এখন যে হার্ড কপি এখন বন্ধ, মানে প্রায় মানে বন্ধ টাইপের বললেন এখন, হুম তো সেটা এখন সিডি ডিভিডি মাধ্যমে সফটওয়্যার মাধ্যমে দেওয়া হচ্ছে, তো হুম। ওটা কি কি মানে কি ওই জায়গাটা একটু বুঝতে পারলাম না, ওইখানে কি সেখানে সফট বলতে কি আমাকে সিডি ডিভিডি করে সফট কপি দেওয়া হচ্ছে আপনার কাছে। এই যে আমি যদি এখন ডাইরেক্ট আমি আপনাকে যে পিপিটিটা প্রোভাইড করা হবে আপনাকে অ্যাপের থ্রু বা যাই হোক, সেটা আপনাকে সফট কপি দেওয়া হচ্ছে। হার্ড কপি হবে যদি আপনি এটার প্রিন্ট আউট আপনাকে প্রোভাইড করা হয়। ঠিক আছে? তো এখন যেহেতু করোনা, আমরা যেহেতু বাড়ি থেকে সমস্ত কাজ হচ্ছে, তাহলে কি করে হার্ড কপি গিয়ে পৌঁছানো তো সম্ভব না না ইউনিভার্সিটিতে, তাই যেটা ওয়ার্ড ফরম্যাট সেটাকে পিডিএফ বানিয়ে ইউনিভার্সিটির ওয়েবসাইটে সাবমিট করতে হচ্ছে এখন। হ্যাঁ না, সিডি ডিভিডি বললেন না? হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি তো। আচ্ছা আচ্ছা, এইটাই। হ্যাঁ আর হ্যাঁ, এই যে যেহেতু ম্যাডাম আমাদের তো সব সংস্কৃত ম্যাডাম, তো এগুলো তো পুরোপুরি মানে সবই তো ইংলিশই তো করতে হবে নাকি? সেগুলো কি করতে হবে? মানে পুরোপুরি ইংলিশই তো করতে হবে, ইংলিশ অ্যান্ড সংস্কৃত, সংস্কৃত না ইংলিশই করতে হবে, তাই তো? না, এরকম কোনো মানে নেই। আপনার সংস্কৃত টপিক তখন আপনি সংস্কৃতেই করবেন, শুধু এই টাইটেল থিসিস যখন আপনি একটা দেবেন সেক্ষেত্রে আপনি ইংলিশে, মানে সিরিটার নাম যদি টাইটেল থিসিস গুলো ইংলিশে দেন সেটাই সুবিধা হবে। ঠিক আছে? কারণ আদার ডিপার্টমেন্টের লোক যদি সংস্কৃত না বোঝে আপনার প্রবলেম হবে।
খুঁজে পাবে না পরে, সেক্ষেত্রে ইংলিশ ফলো করতে হবে। বাকি সমস্ত জায়গায় পুরো থিসিসের ভেতর আমার সংস্কৃতে থাকবে, আমাদের কিছু প্রবলেম নেই। টাইটেল বা যা কিছু, টাইটেলের ক্ষেত্রে জেনারেলি ইংলিশ আর সংস্কৃত দুটোই ইউজ করা হয় যারা সংস্কৃতের সাবজেক্টে। বাকি তো আপনি ভেতরটা পুরোটাই সংস্কৃতে লিখতে পারেন, কিছু প্রবলেম নেই। আচ্ছা, তো আমাদের পিএইচডিটা জুড়ে এই আমাদের এই থিসিসই সাবমিট করতে হবে, তাই তো ফাইনালি গিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আশা করছি আর কোয়েশ্চেন নেই কিছু। আচ্ছা, যারা আমাদের স্টুডেন্ট আছে তারা বুঝতে পেরেছে তো? মৈত্রেয়ী বা যারা আছো, অনুশ্রী, মৈত্রী, এরা বুঝতে পেরেছো? সব বোঝা গেছে? আশা করছি বোঝা গেছে। না বোঝা গেলে আরো বলবে, আমি বলে দেবো, প্রবলেম নেই। ঠিক আছে, কিন্তু পড়ে দেখবে বুঝতে পারছো কিনা। ঠিক আছে, কিছু প্রবলেম হলে আমায় জানাবে। ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিং অফ করি আগে।